আমাদের পার্টি অরাজনৈতিক ছিল, কোনো রাজনীতি ছিল না। খালি এটা ছিল যে বললাম, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মাঝে মাঝে আসতেন, ওকে দেখতাম, বাবার সঙ্গে ওর খাতির ছিল। বাবা বলতে ও চিকিৎসাও করেছেন কিছু। তা যাই হোক, আমার ওপর খানিকটা প্রভাব পড়েছিল, এটা পরে বুঝেছি। তিন চারটে ঘটনা থেকে। একটা হচ্ছে যে গান্ধীজি এই সবই 30 সালে গান্ধীজি অনশন করলেন এবং আন্দোলন, স্বাধীনতার আন্দোলন আরম্ভ করলেন আরেকবার। তবে সেদিন আমার কাগজ পড়ে খুব মন খারাপ হয়ে গেল। আর বাবা আমাকে নামিয়ে দিতেন সেন্ট জেভিয়ার্সে চেম্বারে যাওয়ার পথে। তা আমি বাবাকে বললাম যে আজকে আমার ভালো লাগছে না স্কুলে যেতে। তা বাবা বুঝলেন, তা কোনো আর কিছু বললেন না, বললেন চল তাহলে আমার সঙ্গে। তা ওর সঙ্গে আমি চলে গেলাম চেম্বারে, থাকলাম, আবার ফিরে এলাম বাড়িতে। এই একটা ঘটনা। আরেকটা হচ্ছে সুভাষচন্দ্র বোসকে একবার হিন্দুস্তান পার্কে একটা মিটিংয়ে দেখেছিলাম। সে অল্প লোক ছিল, দেখেছিলাম, তখন তো খালি জায়গা সব। কিন্তু 30 সালে উনি মনিউমেন্টে মিটিং করতে, তখন মনিউমেন্ট বলতো ওটাকে, তো মিটিং করতে গেলেন। সেইখানে আমি আমার জ্যাঠাতো ভাই, আমরা দুজন খদ্দর আমরা পড়তাম না তখন, খদ্দরের জামা বানিয়ে ওখানে গেলাম যে সুভাষচন্দ্র বোসের বক্তৃতা শুনতে। কিন্তু বক্তৃতা শোনা হলো না, ওটা মাঠটা আমাদের হিন্দুস্তান বিল্ডিং এর কাছেই ছিল। তা পুলিশ লাঠিচার্জ করলো, তবে সুভাষ বাবুকে গ্রেপ্তার করা হলো। আর আমরা ভাবলাম দুজনেই যে এই খদ্দর পড়েছি যখন, পালানো উচিত না। তাই করতে গিয়ে মার খেলাম আর কি, পিঠে লাঠি পড়লো। তারপরে এটা আমার মনে আছে আরেকটা ঘটনা, ওই 30 সালেই। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে ওই যাদবপুর ইউনিভার্সিটি থেকে কিছু কিরণ রায়, ও ওই যে বেঙ্গল ল্যাম্প করেছিল, আমেরিকা গিয়েছিল, ওরা সব তখন ওই সশস্ত্র সংগ্রামের কথা বলতেন আর কি, ভাবতেন, এবং ওই রিক্রুট করতেন তারা। তা আমাদের বাড়িতে বিশেষ করে আমার জ্যাঠাইমার সঙ্গে উনি আসতেন, আমার খুড়তো জ্যাঠাতো, ওরা আমার থেকে বড়, তাদের সঙ্গে কথা বলতেন। তারপরে বিজয় মোদক, পরে তিনি আমাদের প্রাদেশিক কমিটির সদস্য হয়েছিল পার্টির। আর উনি তখন ওই অস্ত্র নিয়ে লড়াই করার পথে ছিলেন। উনি একটা রিভলভার কোত্থেকে জোগাড় করেছিলেন আমার জ্যাঠাতো ভাইকে, ঘটনা আমার মনে আছে। খুব মজার ঘটনা আর কি। ওকে দিলেন যে এটা তুমি রাখো আর এইভাবে পরিষ্কার করবে। তারপরে ও ছোট ভাই সেটা দেখে ফেললো, দেখে বাবাকে বলে দিল ঘাবড়ে গিয়ে। এখন বাবা তখন জজ ছিলেন হাইকোর্টের। তারপরে আমার জ্যাঠামশাই নিজের হাতে নিয়ে সেটা একটা পুকুরে ফেলে দিলেন। এই হচ্ছে ওখানে। আরেকটা ঘটনা হলো যে জ্যাঠামশাই যখন রিটায়ার করলেন, তখন চাকরি ছেড়ে দিলেন। তারপরে একটা ব্রিটিশ চিফ সেক্রেটারি ওকে এসে অনুরোধ করলেন যে মেছুয়া বাজার বম কেসের ট্রাইব্যুনাল একটা হয়েছে, আপনি সেটাতে থাকবেন। তারপরে উনিও অনর্থক সেটা রাজি হলেন। উনি অসুস্থ ছিলেন কিন্তু রাজি হলেন। সেখানে আমাদের নিরঞ্জন সেন পরে আমাদের কমরেড হয়েছিলেন ইত্যাদি। তো এরা অনেকে ধরা পড়লেন, ওদের কারো যাবজ্জীবন হলো, কারো আন্দামানে পাঠালো, কারো এখানে হলো। তা তখন আমার মনে আছে আরেকটা যে রাজনীতির প্রভাব, এসব পরে বুঝেছি। আমি আমার একসাথে ভাই দুজনে একটা চিঠি বেনামি টাইপ করে ইংরেজিতে লিখে ওকে পাঠালাম, যেটা আপনি খুব অন্যায় করেছেন এই ট্রাইব্যুনালে গিয়ে। আর এখন এরা আবার প্রতিহিংসা নিতে পারে, আপনাকে গুলি করতে পারে, এইসব বলে একটা চিঠি লিখলাম। তাতে হলো কি, ওই একদিন আমি বাবা, আমার দিদি টিদি, মা খেতে বসেছি আমাদের বাড়িতে। ওদের বাড়িটা আমাদের পাশেই বাড়ি। ওদের 55 আর আমাদের 55A হিন্দুস্তান পার্ক। তারপরে সব গম্ভীর। তারপরে বাবা এই গল্পটা বললেন যে দাদার কাছে আজকে একটা চিঠি এসেছে এরকম। তারপরে আমার অনেক আগে পুলিশ ছিল, আরো অনেক পুলিশ বাড়িয়ে দিল। আর বাবা জ্যাঠামশাই রোজ রাসবিহারী অ্যাভিনিউতে বেড়াতেন সকালবেলা, সেই বেড়ানো বন্ধ হয়ে গেল। তা একটা রাজনীতির প্রভাব একটা ওই বয়সে পড়েছিল।
1935 সালে সেপ্টেম্বরে আমরা জাহাজ করে অনেকে, আমরা 13 জন বাঙালি ছিলাম, আর অন্য অবাঙালি অনেক ছিল, বম্বে থেকে, এখন মুম্বাই, সেখান থেকে বিলেতে গেলাম। আমরা মার্সাই গিয়ে নামলাম এবং সেখানে ফ্রান্সে, এবং সেখান থেকে তারপরে জাহাজ করে চ্যানেল ক্রস করে তারপরে বিলেতে গেলাম। এই আরম্ভ হলো সেখানে গিয়ে 1935 সালে। আর 36 সালে তখন সেপ্টেম্বরে আর নাম লেখা যায়, তারপরে বাবা আমাকে বলেছিল যখন যাচ্ছিসই ICS পরীক্ষা দেওয়ার চেষ্টা করবি। তাই বললাম যে আমি তো এত ভালো ছাত্র না, আর ও তো পারা যাবে না প্রতিযোগিতায়। যাই হোক, তখন অশোক সেন ইত্যাদি এরাও ছিল। অশোক সেন বেচারা দুবার পরীক্ষা দিল, কিন্তু দ্বিতীয়বারও একটা খুব ভালো ছাত্র ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং আর আমি তো পারলাম না, আরও নিচে ছিলাম। তারপরে আমাদের মেরিল টেম্পল বলে একটা আছে, সেখানে ব্যারিস্টারি পড়বার জন্য নাম লেখালাম। বিলেতের কমিউনিস্ট পার্টি তারা সব ওই আগে অনেক বছর, কয়েক বছর আগে প্রফেসর আমাদের কমরেড হিরেন মুখার্জি ছিলেন, সাজ্জাদ জাহিদ ছিলেন, এরা সব পরে যারা কমিউনিস্ট পার্টিতে সব যোগ দিয়েছিলেন, কিন্তু তার কয়েক বছর আর কিছু ছিল না, 4-5 বছর। তারপরে ওরা আবার যোগাযোগ আরম্ভ করলেন, ভারতীয় ছাত্র যারা কমিউনিস্ট হবে, সেই করে আমাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং আমাদের সাহায্য করলেন। আমরা স্টুডেন্ট ফেডারেশন একটা তৈরি করলাম, আমরা লন্ডন মজলিস তৈরি করলাম, অক্সফোর্ড মজলিস, কেমব্রিজ মজলিস ইত্যাদি। ওগুলো বেশি কাজের ছিল না, ওই আমাদের লন্ডনেরটা খুব কাজের ছিল, এবং সেখানে আমি জেনারেল সেক্রেটারি নির্বাচিত হলাম। তারপরে আমরা ইন্ডিয়া লীগ, কৃষ্ণ মেননের, তাদের সাহায্য করতাম। ওর কাছে অনেক চিঠি আসতো বক্তৃতার জন্য, ভারতবর্ষ সম্বন্ধে শুনতে চায় ওই ব্রিটিশরা, তো উনি আমাদের পাঠাতেন, ওরও সুবিধা হয়ে গেল। সেখানে ফিরোজ গান্ধীও তখন ছিলেন, আর ইন্দিরা গান্ধীও তখন লন্ডনে ছিলেন, অক্সফোর্ডে। তারপরে ওর শরীর খুব খারাপ হলো, উনি অক্সফোর্ড থেকে চলে এলেন। ওর মাও তখন সুইজারল্যান্ডে, তার টিউবারকুলোসিস হয়েছিল, আর উনি লন্ডনে এসে নার্সিং হোম টোমে থাকতেন। তারপরে আমাদের ফিরোজ গান্ধীর সঙ্গে প্রেম করতেন, এইসব হলো আর কি। আমরা 4-5 জন ওই ইন্ডিয়া লীগকে সাহায্য করতাম, তাদের সাইক্লোস্টাইল করতে। আর সিপিজিবি খুব সাহায্য করতো, ওকে একটা টাইপিস্ট দিয়ে এক মহিলাকে, সে সারাদিন ওখানে থাকতো। আর কৃষ্ণমেননের সঙ্গে আমাদের খুব খাতির হয়ে গেল। আর আমরা ইস্ট এন্ড অফ লন্ডন, পূর্ব দিকে, সেটা গরিব অঞ্চল, বস্তি অঞ্চল প্রায়। এখনো অবশ্যই পরে যখন গিয়েছি একেবারে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এটা তখনকার কথা বলছি। সেখানে আমরা একটা ক্লাব করলাম, এই যে নাবিকদের পড়াবার জন্য। এইখানে সিলেট থেকে, ঢাকা থেকে ইত্যাদি সব নাবিকরা যেত জাহাজে, গিয়ে ডেজার্ট করে জাহাজ থেকে নেমে তারা আর জাহাজে ফিরতো না, ইংরেজি জানে না, বাংলাও ভালো জানে না। তাদের জন্য একটা ক্লাব করলাম, কারণ তারা যদি স্ট্রিট সায়েন্স পড়তে পারে, কোন রাস্তার নাম ইংরেজিতে পড়তে পারে, তাহলে তার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি, কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। তারপরে আমার মনে আছে ঢাকার একটা লোক, সে আমাকে বলল যে আমার বাড়িতে একদিন আসুন, চা খাবেন। আমি দেখলাম যে ও ইংরেজিই জানে না ভালো, অথচ মেম সাহেব বিয়ে করেছে এবং মেম সাহেবকে পরিচয় করেছে, জ্যোতি বাসু মাই ওয়াইফ, এইটুকু জানে আর কি, গিভ হিম টি। তারপরে আর দুটো সুন্দর মেয়ে, তা বললেন দেখুন এই বাচ্চা মেয়েগুলো আছে, এরা স্কুলে ভর্তি হয়েছে, এরা কি বলবে যে বাপটা একটা মূর্খ, এরা বড় হলে আমাকে বলবে একটু আপনারা এটা ভালো করেছেন, এই ক্লাবটা করে আমরা একটু শিখে যাব। কমরেড মুজাফর আহমেদ, তিনি খবর পাঠিয়েছিলেন বিলেতে যে পার্টি এখানে বেআইনি, কাজেই খোলাখুলি তোমরা ওদের সঙ্গে ঘোরাঘুরি করবে না, মিটিং করবে না, ওরা নিজেদের ক্লাব করবে বা লন্ডন মজলিস করবে বা যেসব যা হয় করবে ওরা, বা বক্তৃতা দেবে, যা হয় করবে। আমরা এই অক্সফোর্ড, কেমব্রিজ, লন্ডনের আমরা যেটা কমিউনিস্ট ছিলাম, আমরা একত্রিত হয়ে
নিজেদের মধ্যে আলোচনা করতাম, পড়াশোনা করতাম। ওই হাকসারের বাড়িতে আমাদের ক্লাস হতো, মার্কসিস্ট ক্লাস হতো। প্রফেসর ল্যাস্কি, তিনি স্কুল অফ ইকোনমিক্সের বড় প্রফেসর ছিলেন, নামকরা, এবং উনি ওইখানেই আরম্ভ হয় অ্যান্টি ফ্যাসিস্ট সমস্ত কার্যক্রম। এবং তারপরে আমরা অনেক মিটিং মাঠে ময়দানে এখানে ওখানে রাস্তায় আমরা করতাম ফ্যাসিজমের বিরুদ্ধে। এদিকে সেই সময় চেম্বারলিন, কনজারভেটিভ, তিনি ছিলেন প্রধানমন্ত্রী লন্ডনে, এবং তিনি গেলেন হিটলারের সঙ্গে করমর্দন করলেন, এবং তিনি ফিরে এসে বললেন, চুক্তি করলেন একটা, ফিরে এসে বললেন যে আই হ্যাভ ব্রট ব্যাক পিস ফর অল টাইমস। এখন আর এই শান্তির বিঘ্নিত কেউ করতে পারবে না, আমার চুক্তি হয়ে গেছে হিটলারের সঙ্গে। আরও ছবি, সমস্ত সিনেমা সব দেখাতে আরম্ভ করলো। নিচে লেখা, সি হিম, হিয়ার হিম, ফলো হিম। এরকম একটা ঘটনা ওরা ঘটালো কনজারভেটিভ পার্টি। ওদিকে চার্চিল এরা আবার অন্য পথে তারা গেলেন, স্ট্র্যাফোর্ড ক্রিপস, ওরাও ছিলেন অ্যান্টি ফ্যাসিস্ট। তা যাই হোক, আমরা ওই ল্যাস্কির বক্তৃতা খুব ভালো লাগতো। আর আমাদের এখানে পামদাদ, তার ভাই ক্লেমেন্স ডাট, তারপরে এখানে একজন মাইকেল ক্যারিট বলে আইসিএস অফিসার ছিলেন, গভর্নরের সেক্রেটারি। তারপরে ও কমিউনিস্ট ছিল, কিন্তু প্রায় ধরা পড়ে গিয়েছিল। এখানেও হিরেনবাবু ইত্যাদির সঙ্গে মাঝে মাঝে গোপনে দেখা টাকা করতো, কিন্তু প্রায় ধরা পড়ে গিয়েছিল। ও তখন 7 বছর হয়েছে। এখন 7 বছর হলে পুরো পেনশন পায় যদি রিটায়ার করে কোনো কারণে। তা ওর তখন রিটায়ার করে পালিয়ে চলে গেল বিলেতে, গিয়ে আমাদের গ্রুপে যোগ দিল। আমাদের যে কমিউনিস্ট গ্রুপ হয়েছিল, সেই কমিউনিস্ট গ্রুপে অনেকে ছিল। ওই হাকসার ছিল, PN হাকসার, রজনী প্যাটেল, তারপরে কুমার মঙ্গলম, 2 ভাই। তা একজন তো তারপরে আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বার হলো, মোহন কুমার মঙ্গলম। রজনী প্যাটেলও ফিরে এসে খুব, ওরা সব বড় নেতা ছিলেন তখন কেমব্রিজে বা অক্সফোর্ডে। এরা সব ফিরে এসে কিছুদিন আমাদের সঙ্গে থেকে রজনী প্যাটেলও কংগ্রেসের দিকে গেল। তা যাই হোক, এরকম। তারপরে তো নিখিল চক্রবর্তী আর রেণু, ওদের বিয়ে হলো পরে এইটে। আর ইন্দ্রজিৎ গুপ্ত কেমব্রিজে খুব ভালো ছাত্র ছিল। তারপরে ওর দাদা তো এখানে আইসিএস ছিলেন, আর গুপ্ত। তারপরে ওখানে ও আইসিএস হতে ওকে বসতে বলেছিল পরীক্ষায়, ও বসেনি। ও তখন আমাদের সঙ্গে যোগ দিয়েছে, কমিউনিস্ট সিপিজিবির অনুপ্রেরণায় যোগ দিয়েছে। এবং সেই ইন্দ্রজিৎ গুপ্ত একজন সব থেকে ভালো এমপি হয়েছিল আমাদের সিপিআই থেকে। তারপরে পার্টি ভাগ হওয়ার পর ও জেনারেল সেক্রেটারি হয় সিপিআই। তা যাই হোক, এই ভূপেশ গুপ্ত আমার ওপর খুব প্রভাব ফেলেছিল, কারণ ও ছিল বহরমপুর কনসেন্ট্রেশন ক্যাম্পে। ও আর্মড রেভলিউশনে বিশ্বাস করতো এবং ব্রিটিশদের তাড়াতে হলে। তারপরে ওর বাবা, ও তো ময়মনসিংহের লোক, ওর বাবা নলিনরঞ্জন সরকারও ময়মনসিংহের। নলিন সরকার তখন খুব অল ইন্ডিয়া ফিগার হয়ে গেছে, যদিও লেখাপড়া বিশেষ করেনি, কিন্তু হয়ে গেছে। তা সে ভূপেশের বাবাকে বললো যে ওকে যদি বিলেত পাঠিয়ে দেন তাহলে আমি ওদের বলে ওকে ছাড়িয়ে দেবো। তারপরে ওকে বিলেত পাঠালো ওর বাবা, ওকে ছাড়িয়ে বহরমপুর থেকে। আর সৌভাগ্যবশত আমি যেখানে ছিলাম সেই বাড়িতেই গিয়ে ও উঠলো বোর্ডার হিসেবে। আর কি আমরা তখন ওই সব ল্যান্ডলেডিদের ওরা সব ভাড়া দিত ঘরটার, ওখানে উঠলো। তা ওর সঙ্গে আলাপ হয়ে, কথা হয়ে, দেখা হয়ে আমার খুব ভালো লেগেছিল, কারণ আমি তো এসব জানতামই না দেশে থাকতে। কারণ ওর কাছে আরও অনেক গল্প শুনলাম, নানা আমাদের দেশের সব নেতাদের ইত্যাদি, তারা জেলে আছেন তখন, এই সমস্ত। স্নেহাংশু আচার্য তখন ছিলেন লন্ডনে, ময়মনসিংহের মহারাজার ছেলে। ওর সঙ্গে আমার ওইখানেই আলাপ হয়। ওই ভূপেশ গুপ্তর একবার একটা অপারেশন হয়েছিল, তো ওকে দেখতে গিয়েছিল স্নেহাংশু, তা আমিও গিয়েছিলাম, তখন ওর সঙ্গে আমার আলাপ হয়। এবং তারপর ও তো খুব বড় লোকের ছেলে, ও ব্যারিস্টারি, অন্য আরেকটাই নেই, আমার মিডল টেম্পলের না, সে গ্রেজ ইন বোধহয়, সেখান থেকে ব্যারিস্টারি পাশ করে ও ফিরে আসে। ও আমার আগেই ফিরে এসেছিল। তা যাই হোক, এই নেহেরু, সুভাষচন্দ্র বোস, ভোলাভাই দেশাই, বিজয়লক্ষ্মী পণ্ডিত, এদের অনেককে আমরা রিসেপশন দিতাম। আর ওদের জওহরলাল নেহেরু আর সুভাষবাবুকে যখন রিসেপশন দিত লেবার পার্টি, তখন আমরা সেখানে ভলান্টিয়ারি করতাম। তো
ভলান্টিয়ার ছিলাম তখন। কারণ আমরা ওই দুজনকেই আমরা খুব পছন্দ করতাম। কারণ আমার মনে আছে একবার সুভাষবাবু যখন এখানে থাকতে পারলেন না, কিন্তু প্রেসিডেন্ট হলেন, তখন গান্ধীজির যে ক্যান্ডিডেট ছিল তাকে হারিয়ে তারপরে ওকে থাকতে দিল না, ও রিজাইন করতে হলো। কিন্তু আমরা ওকে তখন লন্ডন মজলিস থেকে একটা মিটিং করে একটা অভিনন্দন পাঠিয়েছিলাম সুভাষবাবুকে প্রেসিডেন্ট হবার জন্যে। কিন্তু সেই মিটিংয়ে যখন ফিরোজ গান্ধীকে বক্তৃতা দিতে বললাম বা মেননকে, কৃষ্ণ মেননকে, ওরা দিল না। কারণ ওরা নেহরুর পক্ষে, আর নেহরু তো সুভাষবাবুকে তখন সমর্থন করেনি, সেই জন্য ওর চলে আসতে হলো সুভাষবাবু। তারপরে সুভাষবাবু কয়েকদিনই ছিলেন, ওনার স্বাস্থ্য খারাপ ছিল, উনি লন্ডনে ছিলেন। আমাদের খুব সুবিধা হয়েছিল যে ওর সঙ্গে প্রায় রোজই আমাদের দেখা হতো 7-8 দিন ধরে, এবং অনেক কথা শুনতাম। তা জওহরলালকেও আমরা বলেছিলাম যে আমরা তো সব সমাজবাদে বিশ্বাস করি, আমরা দেশে গিয়ে পুরো সময়টা রাজনীতি করব ঠিক করেছি। তা উনি বললেন যে না, আগে দেশ স্বাধীন হোক, তারপরেও সব কথা হবে, এখন হচ্ছে দেশ স্বাধীনতার কথা। আর সুভাষবাবুর একটা কথা আমার মনে আছে, উনি খুশি হলেন শুনে যে আমরা রাজনীতি করব। উনি বললেন, কিন্তু এটা ভুলো না যে পলিটিক্স ইজ নট এ বেড অফ রোজেস। তো যাই হোক, এই বিলেতে খুব ব্যস্ত থাকতাম, আমরা লেখাপড়া করতাম না। তখন আমার নিজের কথাটা, আমার ফাইনাল পরীক্ষাটা দেওয়া হয়নি। প্রথম পার্টটা আমি পাস করে গিয়েছি আগেই, কারণ ওটা একটা একটা সাবজেক্ট করে পরীক্ষা নেয়, আর ফাইনালটা সব একসঙ্গে নেয়, অনেকগুলো সাবজেক্ট। তারপরে পড়তে আরম্ভ করলাম, আর ওইসব ছেড়ে। কারণ আমাদের বেন ব্র্যাডলি, যে আমাদের দেখতো সিপিজিবির থেকে, যে ভারতবর্ষে এসেছিল, এখানে জেল খেটেছে, তারপরে সে আমাদের বলল যে দেখো, পাস করে যেতে হবে। কারণ আমি তো ভারতবর্ষে গিয়েছি, আমি জানি যে লোকে প্রথমেই ডিসঅ্যাডভান্টেজ তোমার হবে। লোকে বলবে যে পড়তে গেল, কিছু করতে পারলো না, পড়াশোনা না করে চলে এলো। তারপরে পড়লাম। আমার সুবিধা হয়েছিল যে মোহন কুমার মঙ্গলম ঠিক আমার আগে দেশে ফিরল, এবং ও কেমব্রিজে পড়তো, কেমব্রিজ ইউনিয়নের প্রেসিডেন্ট হয়েছিল ইত্যাদি, খুব ভালো বক্তা ছিল। তারপরে ওর নোটস তৈরি করেছিল ওই ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য। তা আমাকে বললো যে তুমি তো বইটাইও কেননি, পড়াশোনা ফেল করবে, আমার এই নোটটা পড়ো। ওরা এই নোটের বাইরে, আমি ক্লাস অ্যাটেন্ড করেছি, এই নোটের বাইরে একটাও প্রশ্ন করবে না। আর সত্যি তাই হলো, আমি ওই নোটটার উপরই পড়ে থাকলাম, এবং ফাইনাল পরীক্ষা ডিসেম্বরে দিয়ে, তখন ইটালি যুদ্ধে যোগ দেয়নি, আমি ভেনিস দিয়ে, আরও আমরা কয়েকজন ভারতীয় ছিলাম, বাঙালিও ছিল, অন্য অবাঙালিও ছিলেন। তো সেইখানে আমরা জাহাজে করে 14 দিন পরে বম্বে পৌঁছলাম। বম্বের কাছে অমলনগর বলে একটা জায়গা আছে, তা সেইখানে আমাকে বক্তৃতা দিতে নিয়ে গেল। তা তখন তো হিন্দিও জানি না, তারপরে বাংলায় তো বলা যায় না, তো আমি ইংরেজিতে বক্তৃতা দিলাম। আর স্বামী সহজানন্দ ছিলেন, ও সর্বভারতীয় কিষাণ লিডার, খুব বড় নেতা ছিলেন, আর আমার সঙ্গে ও পরে খাতির হয়েছিল। তা ওকে আর আমাকে, এই আমার প্রথম অভিজ্ঞতা ভারতবর্ষ রাজনীতিতে, একটা গাড়িতে, খোলা গাড়িতে বসিয়ে আমাকে ঘোরালো সমস্ত, ওই যেখানে মিটিং হচ্ছিল। তারপরে মিটিংয়ে গেলাম, ইংরেজিতে বললাম, ওরা তারপরে তর্জমা করে দিল, আর স্বামী সহজানন্দ বললেন। তা আমার খুব উৎসাহিত হলাম আমি, যে ভারতবর্ষে ফিরেই এরকম একটা ঘটনা। আচ্ছা, তখন আমাদের পার্টি তো বেআইনি। তারপরে ওখানে 2 দিন থেকে তারপরে কলকাতায় ফিরে এলাম, বোধহয় 3রা তারিখে কলকাতায় ফিরে এলাম। 1940 সাল থেকেই আমি, জানুয়ারি মাস থেকে আমি কমিউনিস্ট পার্টির সদস্য। প্রথমত ওইটা বলে নিই যে বাবা মাকে যখন এই কথাটা বললাম, ওরা বুঝতেই পারলেন না যে হোল টাইমার মানেটা কি।
তুই ব্যারিস্টারি করেও তো রাজনীতি করতে পারিস, যেমন চিত্তরঞ্জন দাস করেছিল। আমি বললাম না, এ অন্য ব্যাপার। কমিউনিস্ট পার্টিটাটি কিছু জানতেন না। যাই হোক, আমার খুব খারাপ লাগলো, আমারও মনটা খারাপ হয়ে গেল যে বাবাকে, অনেকটা বাবা আমার উপর নির্ভর করতেন যে প্র্যাকটিস করবো অমুক তমুক। আমার মনে আছে একবার মুজাফর আহমেদ এবং আরও কয়েকজন, তো সবার নাম মনে নেই, প্রায় রাত 9টা হবে তখন আমার হিন্দুস্তান পার্কের বাড়িতে এসে হাজির, যে আমাদের ওয়াচ করছে, আমরা জুন হিটলার সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করল, এবং তখন আমরা বললাম কমিউনিস্টরা, যারা জেলে এবং যারা আমরা বাইরে, আমরা আলোচনা করে বিভিন্নভাবে আপনারা ধরে নিতে পারেন ওর শুভেচ্ছা আছে। রবীন্দ্রনাথ বলেন, উনিই বললেন যে, কারণ একজন এসেছিল, তাকে উনি বলেছেন, তাকে উনি চিনতেন আগে থেকে, যে সোভিয়েত আক্রান্ত, ভয়ঙ্কর ব্যাপার, এটা একটা বর্বরতার অভিযান হচ্ছে এবং সোভিয়েত নিশ্চয়ই জিতবে, এই কথাটা বলেছিলেন। আমরা রবীন্দ্রনাথকে তো সবসময় আমরা শ্রদ্ধা করতাম, কিন্তু একবার ভবানী সেন
আমাদের পার্টি নেতা ছিল অবিভক্ত পার্টিতে, উনি একটা আর্টিকেল লিখলেন যে সেটা সমর্থিত হয়নি আমাদের কারো দ্বারা, পার্টির দ্বারা, যে উনি রবীন্দ্রনাথ বুর্জোয়া পোয়েট, এই বলে। এটা অদ্ভুত একটা, এটা এরকম কখনো হয়নি। তা আমরা বললাম যে না, এটা ঠিক না, এটা উইথড্র করা উচিত। তেতাল্লিশ সালে যখন দুর্ভিক্ষ হলো, হিসেব হচ্ছে প্রায় 30 লক্ষ লোক নাকি তখন মারা গিয়েছিল। আমরা কাজে নেমে গেলাম, আমরা সংগঠন তৈরি করলাম ইত্যাদি, সেবা সমিতি, এইসব আরও অনেকগুলো হলো। তারপরে আমরা সবাই মিলে বসে ডক্টর বিসি রয়কে তখন করে চেয়ারম্যান করে আমরা একটা কমিটি করলাম, কোঅর্ডিনেশন কমিটি। এবং তার থেকে আমরা যতটা পারি, খুব বেশি কিছু যে করতে পেরেছিলাম তা না, কিন্তু আমরা মানুষের সঙ্গে মিশতে পারলাম, মানুষের দেখতে পারলাম, তাদের কিছু খাবার দিতে পারলাম ইত্যাদি। সে ভয়ঙ্কর একটা সমস্যা তখন হয়েছিল। তাতে আবার হলো কি, আরেক দিকে এটা আমি শুনেছি পরে সরোজ মুখার্জির কাছে, যে আমাদের পার্টি তখন আবার বেড়েছে, কারণ মানুষের সঙ্গে আমরা মিশেছিলাম, মানুষের মধ্যে আমরা কাজ করছিলাম এবং তাদের যতটা পারি সাহায্য করছিলাম, চিকিৎসা ইত্যাদি। এতে আবার আমাদের পার্টিরও অগ্রগতি হলো। প্রথম কংগ্রেস যেটা বম্বেতে হলো, সেটা আমি নির্বাচিত হইনি সেই সময়। দ্বিতীয় কংগ্রেস যখন কলকাতায় হলো 3 বছর পর, সেখানে আমি অবশ্যই ছিলাম, যেখানে ওই যেটা আমরা বলি বামপন্থী বিচ্যুতি, সেই প্রস্তাব। এবং যাই হোক, আমরা ওর অন হিজ বিহাফ অ্যাপোলোজাইজ করছি, ক্ষমা চাচ্ছি বলে ওই লাইনই চললো আর কি। জেল স্ট্রাগল ছিল তার মধ্যে একটা, যেমন অবস্থা সৃষ্টি করতে হবে যে পুলিশ যাতে অ্যাকশন নেয়। অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক আমাদের মারা গেছে। আমরা আমাদের বিরোধী যারা, তাদের কাছে আত্মসমর্পণ করি সরকারের কাছে, কিন্তু আমাদের ভুল হয়েছিল কিছু, এগুলো বললাম। আর তেলেঙ্গানার আন্দোলনও তখন আমরা গুটিয়ে নিলাম এবং সেখানে আমাকে আর মুজাফফর সাহেবকে পাঠানো হয়েছিল। ওদের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে কথা বলে ওই জেলের কয়েক হাজার জেলে ছিল বন্দি, আমাদের প্রায় 5,000 মারা গিয়েছিল তেলেঙ্গানা স্টেট। তাদের সঙ্গে কথা বললাম, এটা বোঝালাম তাদের যতটা পারি। আর আমরা বললাম এখন আমরা এটা প্রত্যাহার করে নিচ্ছি, এই আন্দোলন, এই ধরনের আন্দোলন। এখন আমরা স্বাধীন হয়ে, এটা স্বাধীনতার আগেই আর হচ্ছিল, এখন আমরা স্বাধীন হয়ে গেছি, কারণ এখন অন্য পথে আমাদের যেতে হবে। আর আমাদের ইন্ডিয়ান সরে আসছি, কেন সরে আসছি ইত্যাদি। এবং আমি বললাম আমি আপনার কাছে এসেছি যাতে ওদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়, সেই জন্য। অনেক জেলে এখনো আছে। উনি বললেন ঠিক আছে, আমি
তখন উনি খুব চটে গেলেন, উনি একটু রকচটা লোক ছিলেন। উনি বললেন, আই এম নট এ কমিউনিস্ট, ইফ সামবডি কামস ফ্রম অ্যাব্রড আই রিসিভ হিম, লিসেন টু হিম, বাট ইট ডাজ নট মিন দ্যাট আই সাপোর্ট হিম। আমি বললাম না না ঠিক আছে, এটা হ্যাঁ বলে তারপরে অবশ্য অনেক রিলিজ হয়েছিল তারপরে। পোর্ট অ্যান্ড ডকে আমাকে কাজ করতে বলেছিল ট্রেড ইউনিয়ন, তো সেটা সুবিধে হলো না, কিছুদিন করেছিলাম। তারপরে সরোজ মুখার্জি আমাকে বললেন যে না, আপনি রেলওয়ে ইউনিয়ন করুন। সরোজ মুখার্জি তখন বড় নেতা। আর তারপরে আমি রেলওয়ে রেল রোড, আসাম বেঙ্গল রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়ন তৈরি করলাম। তারপরে খুব খাটতে হয়েছিল, পিঠে একটা থলে নিয়ে থার্ড ক্লাসে, তখন সব অন্ধকার, কারণ ব্ল্যাক আউট, ট্রেনে ওঠাই মুশকিল। এইভাবে বিভিন্ন আসাম আর বিভিন্ন জায়গা যেখানে রেলওয়ে আছে সেখানে গিয়েছি, অনেক সাড়া পেয়েছি মানুষের। আর ইস্ট বেঙ্গলে গিয়েছি। আগে তো শুধু আমার মার বাড়ি যেটা আছে সেখানে যেতাম, কিন্তু তখন এক বরিশাল ছাড়া যেখানে রেলওয়ে নেই, আজও বোধহয় নেই, সমস্ত জেলাতে আমি গিয়েছি তখন। আর ইসমাইল, বঙ্কিম মুখার্জি কিছুদিন, এইরকম আমরা অনেকে ছিলাম যারা এটা অল্প দিনের মধ্যে একটা শক্তিশালী রেল রোড ওয়ার্কার্স ইউনিয়ন হয়ে গেল। তখন আমি ব্রিটিশ জেনারেল ম্যানেজারকে বললাম যে আমাদের এত সদস্য, এরকম শক্তি, আমাদের রেকগনিশন দিতে হবে। আরেকটা রেকগনাইজ ইউনিয়ন ছিল, যার হুমায়ুন কবির যার প্রেসিডেন্ট, অ্যাসোসিয়েশন, রেলওয়ে অ্যাসোসিয়েশন। এটা আমার মনে আছে যে খুব কষ্ট করতে হয়েছে 2 বছর, বিশেষ করে রেলওয়ে ইউনিয়ন করতে গিয়ে। কারণ ওই যে বললাম যে জানলা দিয়ে উঠতে হতো, নামতে হতো, পিঠে একটা রুকস্যাক, ছালা থলে দিয়ে যার মধ্যে কাপড় টাপড় থাকতো ইত্যাদি এইসব। কিন্তু মানুষের এত সমর্থন, সহযোগিতা, ভালোবাসা পেয়েছি রেলওয়ের শ্রমিকদের, যে বাঙালি অবাঙালি, যে আমার আমি উৎসাহিত হয়েছিলাম তার থেকে, এবং আমার লাভ হয়েছিল তার থেকে। তা যাই হোক, পরে ওখানে আবার তখনকার দিনে যেভাবে নির্বাচন হতো, ট্রেড ইউনিয়ন সেন্টার থেকে আবার নির্বাচিত হতো, যে রতনলাল ব্রাহ্মণ হলো চা বাগান থেকে দার্জিলিং, আর আমি হলাম রেলওয়ে থেকে। আর আরেকজন আমাদের রূপনারায়ণ রায়, তিনি হলেন এখন ইস্ট বেঙ্গল, সেটা পড়েছে সেই জায়গাটা। তা যাই হোক, সে তো আর নেই। তা আমরা এখানে এইটে হওয়াতে খুব সুবিধে হলো, মানুষের কাছে যেতে, মানুষের কথা বলতে, মানুষ শুনতে চাইতো। যে কমিউনিস্ট এমএলএ তো কোনোদিন দেখেনি তারা। অবশ্যই বঙ্কিমবাবু একবার হয়েছিলেন, কিন্তু তখন সেইভাবে ঠিক কাজ হতো না আর কি, তখন পার্টিও খুব দুর্বল ছিল। এখানে পার্টিও আমাকে খুব সাহায্য করেছে, এবং আমি অনেকের বাড়িতে থেকেছি, যেখানে খেয়েছি। তখন তো আর অসুস্থ ছিলাম না, কাজেই আমার সুবিধা হয়েছে। সেই অল্প দিনের মধ্যে, প্রায় 2 বছরের মধ্যে, ওই 44-এ আরম্ভ করে 46-এ শক্তিশালী করে। আমার তখন হতো কি, একটা কলেজ হতো, হাজার হাজার শ্রমিক তারা ভোট দিয়ে একটা কলেজ তৈরি করতো। কলেজটা বোধহয় 80 জন মেম্বার হতো। সেখানে আমি 8 ভোটে হুমায়ুন কবিরকে হারালাম। মৌলানা আবুল কালাম আজাদ ওকে সমর্থন করত, তা সত্ত্বেও হুমায়ুন কবিরকে আমি হারাতে পারলাম। এবং এতে
একটা খুব সুনাম হয়ে গেল, এবং লোকে কেউ কমিউনিস্ট সব জানতোই না বেশি, তারা জানতে পারলো যে এরকম তাহলে এরাও আছে রাজনীতিতে। আমি যেহেতু সেটা একটু পরে 46 সালে আমি যেহেতু এমএলএ হলাম, তখন থেকে আমি পার্টির সেক্রেটারি হলাম, আমি পার্টির যে আমাদের সংবাদপত্র তার এডিটর হলাম, এই অনেক কাজ, এত কাজ করার, অ্যাসেম্বলিতে যেতে হতো, লিডার অফ দি অপোজিশন ইত্যাদি। তা সেটা সুবিধা হয়েছিল আমার 46-এ। বিভিন্ন জেলায় জেলায় তখন তেভাগা আন্দোলন হচ্ছিল, সেই তেভাগা আন্দোলন দেখবার জন্য, ওদের সঙ্গে পরামর্শ করবার জন্য আমি গিয়েছিলাম। আচ্ছা, তখন সুহরাওয়ার্দীর সরকার, এখানে মুসলিম লীগের সরকার। তারপরে সেখান থেকে ফিরে এসে আমি অ্যাসেম্বলিতে সেই সব কথা বলতাম, আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, অনেক মুক্ত এলাকা তৈরি হয়েছে, সেটা আর বলিনি, কিন্তু আমি দেখে এসেছি খুলনা টুলনার ইত্যাদি জায়গায়। আর জমিদার জোরদারদের বিরুদ্ধে সমস্ত আন্দোলন সংগ্রাম, তাদের আক্রমণ, এই সমস্ত হচ্ছে আর কি। তারপরে সুহরাওয়ার্দীকে আমি বললাম যে তেভাগা করতে আপনার অসুবিধাটা কি আছে, আপনি একটা আইন করুন না তেভাগা সম্বন্ধে। এত চারিধারে অনেক জায়গায়, জলপাইগুড়ি ইত্যাদি, সেখানে বার লাইব্রেরির সঙ্গে আমার কথা হয়েছে, অনেক জায়গায় আমি অনেক জেলাতে গিয়েছি, আমাদের দক্ষিণ 24 পরগনায় গিয়েছি, তারপরে হুগলিতে গিয়েছি, এরা আমার মনে আছে এগুলো। তারপরে সুহরাওয়ার্দী তো কিছুদিন পর, এও একটা ঘটনা, কিছুদিন পর সুহরাওয়ার্দীকে আমরা বললাম যে একটা আইন আনুন। উনি বললেন আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার তো এমএলএদের কথা শুনতে হবে, তাদের মতামত জানতে হবে। তো উনি মুসলিম লীগ এমএলএদের মিটিং ডাকলেন, ডেকে উনি হেরে গেলেন। উনি প্রস্তাব করেছিলেন যে একটা তেভাগা মতন, ঠিক এখন যা হচ্ছে সেরকম না, কিন্তু ভাগটা যাতে আর একটু তাতে জাস্টিস হয়, সেই জন্য উনি ওটা বলেছিলেন আনবেন। তারপরে আমি আর ভূপেশ গুপ্ত এর কাছে গেলাম, সুহরাওয়ার্দী, ওর সঙ্গে আমাদের খুব এমনি খাতির ছিল। আমরা গেলাম যে এটা কী হলো, ও বললো হোয়াট ক্যান আই ডু, I didn't know there were so many Joddars in my party. If you abolish জমিনদারি, তাহলে ওরা রাজি, কিন্তু জোরদার ওরা জোরদারি এসব ভাগটাগ এরা শুনবে না। তা আমি তো ওদের বিরুদ্ধে আমি কি করে প্রস্তাব আনবো, সেই প্রস্তাব আর এলো না। যে বললো না, প্রথম নির্বাচন 52 সালে কিছুই পার্টির ছিল না, আপিস টাপিস ইত্যাদি কিছুই আমরা সংগঠিত করতে পারিনি। তা সত্ত্বেও আমরা প্রায় স্বতঃস্ফূর্তভাবে 28 জন এমএলএ পেয়ে গেলাম আমরা। আর আমি দাবি করলাম যে আমাকে লিডার অফ দি অপোজিশন করতে হবে। তখন অবশ্যই আমাদের বামপন্থী ইউনিটি ইত্যাদি এইসব হয়নি, আমরা নিজেরাই লড়াই করেছিলাম। শিক্ষকদের আন্দোলন এরকম তো কোথাও ভারতবর্ষে হয়নি, এবং তাদের সঙ্গে আমিও গিয়ে বসেছি এসপ্ল্যানেড ইস্টে। তারপরে তাদের ধরে নিয়ে যাওয়ার পর আমার বিরুদ্ধে, আগে বলেছি ওয়ারেন্ট বেরোলো, তা আমি পালিয়ে গিয়ে অ্যাসেম্বলিতে আশ্রয় নিলাম, 3 দিন সেখানে ছিলাম। তারপরে আমার মাধ্যমেই মিটমাট হলো, নিরঞ্জন সেন মধ্যস্থতা করে ইত্যাদি করে তারপরে ওদের ছেড়ে দিল। তখন আমি যখন বাড়ি ফিরে যাচ্ছি 3 দিন পর, তখন আমাকে পার্ক স্ট্রিটের ওখানে গ্রেপ্তার করলো, বললো না আপনার নামে ওয়ারেন্ট আছে। তাই বললাম তো মিটমাট হয়ে গেছে তো। বললো তা আমরা জানি না, আমাদের হাতে ওয়ারেন্ট আছে, আপনার প্রেসিডেন্সি জেলে যেতে হবে। অবশ্যই বেশি দিন রাখেনি, 3-4 দিন ছিলাম আমি, তারপরে বেরিয়ে গেলাম। এরকম আন্দোলন আমাদের কলকাতায় বহু হয়েছে, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, তারপরে আমাদের রশিদ আলী দিবস, ভিয়েতনামের জন্য, কিউবার জন্য, এরকম অনেক আমাদের মানে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, এটা একটা পীঠস্থান হয়ে গেল, যেটার জন্যে এটা প্রায়ই হতো প্রসেশন, মিটিং ইত্যাদি, মিছিল। তা নেহেরু বলেছিলেন একবার যে সিটি অফ প্রসেশনস,
তো প্রসেশন কিসের জন্য সেটা আর বললেন না। তারপরে তারপরে অবশ্য আমাদের নিজস্ব আন্দোলন, বাস্তুহারার জন্য শ্রমিক, কৃষক, শিক্ষক, শিক্ষা, তার জন্য বহু প্রসেশন, মিটিং ইত্যাদি এইসব হয়েছে, যার মধ্যে আমি প্রত্যেকটার মধ্যেই আমি ছিলাম। তারপরে আমি ডক্টর রায়কে একবার বলেছিলাম যে বিশেষ করে বাস্তুহারা আন্দোলনে প্রায় 60 লাখের ওপর এসেছিল পূর্ব পাকিস্তান থেকে। আমি বলেছিলাম যে উনি আমাকে বললেন যে আমার বিরুদ্ধে আন্দোলন করছো কেন, এটা তো কেন্দ্রের দায়িত্ব। কারণ নেহরু বলেছিলেন যে ওদের যদি কোনো কারণে চলে আসতে হয় তাহলে আমরা আমাদের সরকার ওদের আমাদের নাগরিক করে নেব এবং আমরা দেখব তাদের। তা আর সরকার, নেহরু সরকার তো দিল্লিতে আপনারই সরকার, তো কিছু করছেন না কেন? পাঞ্জাবে তো জবরদখল হয়নি, পাঞ্জাবে তো কোনো ওই রকম ঘটনা হয়নি। ওখানে বোধহয় 27 লাখ লোক ওদিকে গেছে, 27 লাখ লোক এদিকে এসেছে, কিন্তু সেখানে ওদের জন্য সব ব্যবস্থা করা হয়েছে, পুনর্বসতির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য করা হয়েছে। ভারতবর্ষের সঙ্গে লড়াই হলো, এটা চীনেরই বেশি করে উদ্যোগ নেওয়া উচিত ছিল, ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল যে শান্তিপূর্ণভাবে যেটা সমাধান হয়, কিন্তু চীনও তা করলেন না। তা যাই হোক, সেই বম ডিলার পরে সব জায়গা থেকে ওরা সরে গেলেন এবং সরে গিয়ে আমাদের ফৌজের অনেককে গ্রেপ্তার করেছিলেন। আমরা ওদের একটা ফৌজের একটা লোককেও গ্রেপ্তার করতে পারিনি, আর ওদের অস্ত্রশস্ত্র আমরা কিছু করতে পারিনি। যুদ্ধে আমরা সত্যি পরাজিত হয়েছিলাম, কিন্তু একতরফাভাবে ওরা সরে গেলেন। কিন্তু এটা একটা দুঃখের বিষয়, একটা আশ্চর্য বিষয় যে যখন আমাকে গ্রেপ্তার করলো সেদিনই রাত 12টার সময়, তার আগের দিন রাত 12টার সময় ওরা সরে গেল, এই কথা বলে যে আমরা সরে যাচ্ছি, সব ফেরত দিচ্ছি, এখন শান্তিপূর্ণভাবে যাওয়া হবে। ইতিমধ্যে অবশ্যই চৌ এন-লাই একবার এসেছিলেন ভারতবর্ষে, কিন্তু কিছু হয়নি, নেহরুর সঙ্গে দেখা করেছিলেন। তারপরে ওরা এটা একতরফাভাবে সব বললেন, আর আমাকে গ্রেপ্তার করলো, তো নিয়ে যাচ্ছে ভোর 4টে এরকম হবে হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে। তখন আমাকে পুলিশরা বললো যে আমাকে এলিশিয়াম রোতে নিয়ে যাচ্ছিল, তো আপনার প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে দিয়েছিল। তো বললো যে আপনার বেশি দিন থাকতে হবে না, কারণ ওরা সরে গেছে, চীন, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। কিন্তু 1 বছর আমাকে রেখে দিল প্রেসিডেন্সি জেলে, তারপরে দমদমে। এবং ওই বম ডিলার পতনের পর আমার যতদূর মনে পড়ে, বম ডিলার পতনের পর সত্যি পার্টি একেবারে ভাগ হয়ে গেল। চীনটা অ্যাডেড একটা ফ্যাক্টর। সিপিআই যে অংশটা পরে হলো, তারা বললেন না এই সরকার পেট্রিয়টিক সরকার, ন্যাশনাল গভর্নমেন্ট, এটাকে সাহায্য করতে হবে, এর সঙ্গে থাকতে হবে। আমরা 30 জন বেরিয়ে এসেছিলাম, কারণ আবার তখন ডাঙ্গে সম্বন্ধে একটা বেরোলো যে পুলিশের সিক্রেট রিপোর্টে আর্কাইভসে আছে, দিল্লিতে আছে, যে ও মুচলেখা মতন দিয়েছিল যে জেল থেকে বেরোবার যাতে ছাড়া পায়। তারপরে আমরা তখন বললাম যে উনি চেয়ারম্যান ছিলেন, যে আপনি থাকবেন, আর কাউকে করুন। আমরা এটা কখনো মানতে পারি না। আমরা নিজেরা গিয়ে আর্কাইভস দেখেছি এবং সেখানে এইসব লেখা আছে। ওদের কথা হলো যে হ্যাঁ, এটা ঠিকই উনি লিখেছিলেন, কিন্তু সেটা একটা কৌশলগত ব্যাপার, যে উনি বেরিয়ে এসে যাতে জেলে বসে থেকে কী করবেন করতে। যাই হোক, সেটা ধর্তব্যের মধ্যে না, আমরা সেটা মানতে পারিনি। এই তখন থেকেই এটা আরম্ভ হয় এবং তারপরে তো ওই 64 সালে সত্যি ভাগ হয়ে যায়। আমাকে ওরা বলতো যে আমি মধ্যপন্থা লোক, আমি আরও নিরঞ্জন সেন, আরও কয়েকজন ছিলাম। এই জন্যে যে আমরা বলছিলাম যে আমাদের একটা স্বাধীন পার্টি হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের নিজেদের প্রস্তাব ইত্যাদি নিজেদের করতে হবে। সে সোভিয়েটই হোক, চীন যত বড় পার্টি সেটা হোক, শুধু তাদের কথায় আমাদের চললে, আমরা প্রায় তাদের কথাই চলতাম আগে, তো সে চললে চলবে না, এইটা আমরা বলতাম। তা কিন্তু সেটা ওরা মনে যেত না, সোভিয়েট, ওরা বরাবর সোভিয়েটকে সমর্থন করে এসছে। এটা আমরা বলেছিলাম যে একটা দলিলও লিখেছিলাম, তখন বললাম যে আইডিওলজিক্যাল ব্যাপারে আমাদের কতগুলো বিরোধিতা আছে, এই সোভিয়েট, চীন, এইসব ব্যাপারে ওদের যেসব দলিল, সেই 10 পার্টির দলিল, 80 পার্টির দলিল এইসব বার করেছিল। আমরা বলেছিলাম যে সোভিয়েটেরও বড় পার্টি, তাদের থেকে আমাদের শিখতে হবে, কিন্তু সব তাদের কথা আমাদের মানবার কোনো প্রয়োজন, নিজের অবস্থা নিজেদের বুঝে ব্যবস্থা করতে হবে। আর
চীন সম্বন্ধেও সেই একই কথা আমরা বলেছিলাম। তখন আমার মনে হয় যে বেশিরভাগ আমাদের এখানে পশ্চিমবাংলার মধ্যে, তারপরে অনেকে অন্ধ্রতে সব জায়গায় চীনের পক্ষে, প্রো চাইনিজ এটা ওরা ছিলেন। কংগ্রেসই স্বাধীনতা অর্জন করেছে আন্দোলন সংগ্রাম করে, এবং সেটা ঠিকই, তারা নেতৃত্ব দিয়েছেন। আরও অনেকে আমাদের মধ্যে ছিলেন, তারা হয়তো কংগ্রেসের সদস্যও ছিলেন না, আন্দোলন করেছেন, জেলে গেছেন স্বাধীনতা সংগ্রাম করে, কিন্তু কংগ্রেসই নেতৃত্বে ছিলেন, এটা বড় কথা। সেই জন্যে ওই কয়েক বছর কংগ্রেসের প্রতিপত্তি, এবং সেই জন্যেই এখানে 27 বছর কংগ্রেসের রাজত্ব ছিল। তারপরে অবশ্যই সব অন্যরকম হয়, তার মাঝে আবার যুক্তফ্রন্ট সরকার হয়, অজয় মুখার্জি ইত্যাদি, তারা কংগ্রেস থেকে বেরিয়ে এসে একটা পার্টি তৈরি করে। আমরা তাদের সঙ্গে আমাদের বিরোধিতা হয়, আমরা চেয়েছিলাম ঐক্য, কিন্তু নির্বাচনে আমাদের ঐক্য হয়নি। তারপরে যখন আমরা জিতলাম পরবর্তীকালে, সেটা হচ্ছে 67 সালের কথা, যে তখন পশ্চিমবাংলার মানুষের দাবি হলো যে আমরা একটা অকংগ্রেসি সরকার চাই এখানে। তারপরে আমরা ওদের সঙ্গে কথা বললাম, হুমায়ুন কবির মধ্যস্থতা করলেন, এবং ওরা তারপরে রাজি হলেন। কিন্তু একটা সত্য হলো যে মুখ্যমন্ত্রী তো ওদের দিতে হবে, অজয় মুখার্জিকে করতে হবে, আমি উপমুখ্যমন্ত্রী হব। যদিও আমাদের সংখ্যা বেশি ছিল সদস্য অ্যাসেম্বলিতে, কিন্তু আমরা মেনে নিলাম, কারণ এটা পশ্চিমবাংলার মানুষের দাবি। আর এটা মেনে এখন আমার মনে হচ্ছে পরবর্তীকালে এটা খুব ভালো একটা হয়েছিল, যে আমরা তো ওদের চিনি, ওদের একই, কংগ্রেসেরও যা নীতি ওদেরও তাই নীতি, এবং ভূমি সংস্কার ইত্যাদি খুব একটা নজর ওরা দিতেন না। কিন্তু এটা ঠিক মানুষের একটা অভিজ্ঞতা হলো, কাগজে সব বেরোতো কোন পার্টি কি বলছে না বলছে বিভিন্ন বিষয়। আর সেই সময় আবার নকশালবাড়ি আন্দোলন হয়েছিল, আরম্ভ হয়েছিল এখানে নকশালবাড়ি থেকে। 67 সালে আমরা যখন সরকারে এলাম, অজয় মুখার্জি মুখ্যমন্ত্রীত্বে যখন সরকার করা হলো, আমি উপমুখ্যমন্ত্রী, তখন হরেকৃষ্ণ কোনার খুব প্রচেষ্টা করলেন। উনি শিলিগুড়ি গেলেন নিজে, ওদের সঙ্গে চারু মজুমদার ইত্যাদিদের সঙ্গে কথা বললেন, কানু সানোয়ার এদের সঙ্গে কথা বললেন, যে আমরা তো সবে এসেছি, তবে এদের চরিত্র আমরা জানি যারা আমাদের সঙ্গে আছে, তবুও আমরা ভেতর থেকে চেষ্টা করব। এখন আপনারা এইসব আন্দোলন করছেন কেন? আর আপনারা তো জমিদার 2-1টা খুন করেছে, বেশিরভাগ পুলিশ খুন করেছে, আর কনস্টেবল যাদের কোনো অস্ত্র নেই কিছু নেই তাদের সব খুন করেছে। তো এগুলো করবেন না, আপনারা দেখুন না আমরা কি করতে পারি। তারপরে ওরা খুব রাজি হলো না, আগে চুপ করে গেল। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম, কলকাতা ফিরে হরেকৃষ্ণ যখন রিপোর্ট করলেন যে 3 মাস আমরা পুলিশ পাঠাবো না, আমরা ওরা কি করেন আমরা দেখি। কিন্তু তার 3 মাসের মধ্যে আবার হলো কি, যারা জমিদার যোদ্ধা তাদের নাম আমি ভুলে যাচ্ছি, তাদের নেতৃত্বে ওইখানে ওদের একটা ওই অস্ত্রশস্ত্র নিয়ে একটা বাহিনী ওরা তৈরি করলো ওই নকশালদের বিরুদ্ধে। তারপরে
যাই হোক, আমরা যখন দেখলাম যে তাহলে একটা সিভিল ওয়ার মতন হয়ে যাবে, আমরা তখন 3 মাস পরে পুলিশ পাঠালাম। এবং পুলিশ, এটা আমাদেরও অবাক লাগে আজও, ওরা কিছু তীর্ধনুকও নেই, কিছুই নেই। ওরা কিছু নেতা তারা জঙ্গল দিয়ে পালিয়ে গেল, আর 200 না কত গ্রেপ্তার করে পুলিশ ওসি যে ছিল তিনি গ্রেপ্তার করে জেলে নিয়ে গেলেন। আবার তার ছবিও উঠেছিল, কি করে জানতে পারলো বম্বের একটা সাংবাদিক, সে ছবি তুলে নিয়ে গেল, ওদের হাত করা দিয়েছে সব। তা আমি আর আরেকজনকে, আমাদের মন্ত্রী, আমরা বিশ্বনাথ মুখার্জি বোধহয়, আমরা অ্যাসেম্বলিতে ডেকে ওসিকে বললাম এটা খুবই অন্যায় করেছেন, আর এরা ইনোসেন্ট লোক, এদের বলেছে ধান টান লুট করবে, পয়সা কড়ি দেবে, সব দখল করবে, তাই ওরা গিয়েছে ওদিকে। তা ওদের হাত করা দেওয়া ঠিক হয়নি, তারপরে আবার ছবি তুলিয়েছেন, এটা খুব অন্যায় হয়েছে, এটা করবে না। কিন্তু তারপর পুলিশ পাঠালাম, পুলিশও গুলি করলো, একটা মহিলাও বোধহয় মারা গিয়েছিল, আরও 2-3 জন মারা গিয়েছিল। তারপরে ওই পিকিং রেডিও থেকে ওরা সমর্থন পেত, উৎসাহিত হতো, সেটা বিরুদ্ধে লড়াই করা আমাদের একটু কঠিন ছিল, কারণ আমরাও অনেকেই তখন চীনের পক্ষে আর কি এখানে ছিল। তা যাই হোক, পরবর্তীকালে ওদের আন্দোলন আর ছড়াতে পারলো না ওরা, আর মিদনাপুরে করেছিল একটা জায়গায়, সেখানেও আমি ডিএমকে বললাম, ওখানেও প্রায় 200-300কে গ্রেপ্তার করা হয়েছিল। আমি বললাম যে ওদের ছেড়ে দিন, এবং চীনের যে কালচারাল রেভলিউশন হলো, যেটাকে কালচারাল রেভলিউশন ওরা বলে, মাও সেতুং করেছিলেন পার্টির বাইরে এসে, এবং 10 বছর সেটা করেছিলেন, সেইটাকে প্রায় বলতে গেলে ওরা সমর্থন করত। কিন্তু আমরা কয়েকজন আমরা বলতাম যে না, এটা কোনো কালচারাল রেভলিউশন কিছু হচ্ছে না, এতে চীনের খারাপ হবে। আর এর সঙ্গে আমি বলে দিই, পরবর্তীকালে চীনের সঙ্গে যখন আমাদের আবার সদ্ভাব হলো পার্টিগতভাবে, তখন আমরা যখন জিজ্ঞাসা করেছি যে 67 সালে আপনারা কেন এরকম করলেন, নকশালদের, ওরা তো মার্ক্সবাদী না, ওরা ভুল সিদ্ধান্ত সব নিচ্ছে, ওরা তো আমাদেরই নেতা ছিলেন সব। তা ওরা বললেন যে এসব আলোচনা করে লাভটা কী। ঠিক এই কথা বললেন যে 10 বছর চলেছে কালচারাল রেভলিউশন, সব গ্রামে পাঠিয়ে দিয়েছে, সব শহরের লোকদের, ছেলেদের, মেয়েদের। তা সেইটা আমরা উই হ্যাভ লস্ট 15 ইয়ার্স, 15 বছর আমরা হারিয়েছি। এখন আবার ঠিক পথে আমরা এসেছি, এখন আমরা করে যাব। আমরা বলেছিলাম যে এদের কথা আমরা শুনবো কেন, আমরা নিজেদের পায়ে আমরা নিজেরা দাঁড়াতে চাই। তা কিন্তু এটা এক পক্ষ চায় না, এক পক্ষ সোভিয়েত, এইরকম হয়েছিল আর কি। সে কিছুদিন সে জেলের মধ্যেও আমাদের মুখ দেখাদেখি ছিল না। সে প্রমোদ বাবু ইত্যাদি তারা একটা গ্রুপে ছিলেন, আমরা গণেশ ঘোষ ইত্যাদি আমরা সব একসঙ্গে ছিলাম অনেকে। তা কিন্তু পরে তো আমরা রাজনীতির বিশেষ আলোচনা করতাম না। সেখানে নকশালের চারু মজুমদারও ছিল কিছুদিন, তারপরে তো একেবারে নকশাল হয়ে গেল। তা এই হচ্ছে ব্যাপার, সেই জন্য মধ্যপন্থী ওরা বলতেন কিছুদিন। আর তেনালিতেও একটা ঘটনা হয়েছিল, সেটা বাইরে বলা ঠিক কিনা জানি না, সেটা হচ্ছে একটা মজার ব্যাপার আর কি। পরের দিন আমি সভাপতির কাজ করছিলাম, তারপরে পেছনে সেখানে মাও সেতুংয়ের ছবি রাখা হয়েছিল। তারপরে সেটা কাগজে দেখলাম, আমি যখন মিটিং হচ্ছে তখন পেছন দিকে দেখিনি। তারপরে আমরা সেখানে, আমার মনে আছে, আমরা বিরোধিতা করলাম যে এটা কি, হঠাৎ মানে মাও সেতুংয়ের ছবি কেন এখানে, তাহলে তারও অনেকে ছবি রাখতে হয়। যাই হোক, সেই ছবি না নেওয়া হলো। তারপরে তো আমাদের মিলন হয়ে গেল। তারপরে কিছুদিন লেগেছে ওই ভাবাদর্শের ব্যাপারে, আমরা অনেক পার্টি কংগ্রেসে আলোচনা করেছি ইত্যাদি, তারপরে একমত হয়েই আমরা কাজ করেছি।
হাজার হাজার মানুষ বাইরে তারা দাঁড়িয়ে আছে রাজভবনে। তারপরে আমরা বেরিয়ে এসে ওইখানেই আমাদের একটা জিপে দাঁড়িয়ে বোধহয় বক্তৃতা দিতে হলো, এবং আমি বললাম যে আমাদের অনেক কর্মসূচি আছে, সেটা রূপায়িত করব সাধারণ মানুষের সাহায্য নিয়ে। আমরা শুধু রাইটার্স বিল্ডিং থেকে আমরা সরকার পরিচালনা করব না বা আমাদের কর্মসূচিকে রূপায়িত করবার চেষ্টা করব না। সমস্ত মানুষের সহযোগিতা দরকার, সরকারি কর্মচারী ইত্যাদি সবারই আমাদের সহযোগিতা দরকার, এই তখন আমি বলেছিলাম। তারপরে তো ঢুকলাম রাইটার্স বিল্ডিং, এটা 77 সালে, তখন আমাদের বামপন্থী ঐক্য হয়েছিল। তারপরে যখন আমাদের প্রথম ক্যাবিনেট মিটিং হলো, এটা বাইরে বলিনি, বাইরে বলেছিলাম শুধু ওই কথাটা যেটা এইমাত্র বললাম, যে রাইটার্স বিল্ডিং থেকে শুধু আমরা সরকার পরিচালনা করব। কিন্তু আমাদের প্রথম সিদ্ধান্ত হলো যে যত লোক জেলে আছে, বিনা বিচারে জেলে আছে, মিথ্যে মামলা সব করা হয়েছে, তার মধ্যে কংগ্রেসও জেলে ছিল অনেকে, আমরা সবাইকে ছেড়ে দেব। নকশালরা ছিল, আমরা সবাইকে মুক্তি দেব, এবং সেটাই আমরা 2-4 দিনের মধ্যেই কার্যকরী করলাম। আমরা তো অন্তত আমি তো ভাবিনি, আমাদের বোধহয় কেউই ভাবেনি যে ওরা কোনো না কোনো উপায়ে আমাদের, যেমন আগেও আমাদের বিরোধিতা করেছে কেন্দ্রীয় সরকার, তখন কংগ্রেস সরকার ছিল, বিরোধিতা করেছে, ওরা কোনো না কোনো উপায়ে আমাদের সরিয়ে দেবে, এটি আমরা ভেবেছিলাম। 28 বছর আমরা থাকবো, 6টা নির্বাচনে ধারাবাহিকভাবে জিতবো, পঞ্চায়েতে 30 স্তর পঞ্চায়েতে 6বার জিতবো, এটা আমরা তখন মনে করতে পারি। এখানকার যে আমাদের বামফ্রন্ট, তার সঙ্গে তো আমরা ওই অজয় মুখার্জি দল বাংলা কংগ্রেস 2বার ছিলাম, একবার 9 মাস, একবার 13 মাস। তারপরে ওদের গন্ডগোলে ইত্যাদি ওরা আমাদের ছেড়ে চলে গেল, ভেঙে গেল। তারপরেও আমরা ওদের বলেছিলাম 77 সালের ইলেকশনে, আমার মনে আছে, যে আপনারা এখন থাকুন, একসঙ্গে আমরা করি। কিন্তু ওরা এত আসন চাইল যা অসম্ভব ওদের পক্ষে পাওয়া। আমরা তখন বললাম যে আচ্ছা, আপনাদের শতকরা 52 ভাগ আসন আমরা দেব, আপনারা আসুন আমাদের সঙ্গে। ওরা এলেন না, তখন আমরা শুধু বামপন্থীরা থেকে গেল। এবং আমার মনে আছে তখন এই যে বামপন্থী সরকার আমরা বললাম, আগে তো যুক্তফ্রন্ট সরকার বলছিলাম, এটা হচ্ছে সরোজ মুখার্জি বললেন এখন তো আর ওরা সব নেই, এখন আমরা সব বামপন্থীরা আছি, কাজে এটার নামকরণ করা হোক বামপন্থী ফ্রন্ট এবং বামপন্থী সরকার। এবং সেখানে আমাদের প্রমোদ দাশগুপ্তকে আমাদের সভাপতি করা হলো। সেই যুক্ত যখন হলাম আমরা, বামফ্রন্ট করলাম। এই দিল্লিতে আমরা ওদের সমর্থন করছিলাম বাইরে থেকে, কিন্তু আমরা বলেছিলাম ওদের যে আমরা ভিপি সিংকে, যে আপনি জনসংঘের সঙ্গে আছেন, কিন্তু আমরা জনসংঘের সঙ্গে এক প্ল্যাটফর্মে আমরা কাজ করতে পারবো না, আমরা বক্তৃতা দিতে পারবো না। আপনি ওদের সঙ্গে করেছেন, করবেন, ওদের মন্ত্রীও করেছিলেন, কিন্তু আমরা বিরোধিতা করেছিলাম এই বলে যে আমরা এক ফ্রন্ট, এক মঞ্চে আমরা ওদের সঙ্গে যাব না, এইটা আমরা বলেছিলাম। এবং পরে দেখা গেল ওরাই ভেঙে দিল, 2 বছর মধ্যে ওরাই ভেঙে দিল সরকার। না, ভিপি সিং সব থেকে ভালো প্রধানমন্ত্রীর কথা যদি আমি বলি তাহলে ছিল। তবে মোরারজি দেশাই সে একটু অর্থনীতির দিক থেকে আমাদের সঙ্গে তার মিল ছিল না, তবুও সে আমাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেনি, এরকম ভালো ব্যবহার করেছে যতদিন উনি ছিলেন। এই তারপরে তো উনি পড়ে গেলেন এইটে। আর কিন্তু সব থেকে ভালো যদি প্রধানমন্ত্রীর কথা হয় কর্মসূচির ব্যাপারে, তা সেটা ভিপি সিং সেটা ছিলেন। না, অসুবিধে আমাদের প্রথম থেকেই সৃষ্টি করছিলেন। আমরা তো আগে বিরোধী দলে ছিলাম, কিন্তু আমি বলছি যে সরকারে যখন আমরা এলাম তখন ইন্দিরা গান্ধীও ছিল সেখানে প্রধানমন্ত্রী দিল্লিতে। আচ্ছা, কিন্তু আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। তারপরে অর্থনৈতিক দিক থেকে ওই যে ইস্পাত, লোহা, কয়লা এসবের মাসুল সমীকরণ করা হয়েছিল, যাতে আমরাও এখানে যে দামে কিনি 2000 মাইল দূরে সে একই দামে কেনে। তা অনেক লোক সেই জন্য অন্য জায়গায় চলে গেল শিল্প গড়বার জন্য, এটা আমার মনে আছে। এবং এটা 5-10 বছর থাক আমরা বলেছিলাম, যে কারণ অন্য জায়গায়ও শিল্প দরকার, ওরা তো ভারতবর্ষের মধ্যেই শিল্প দরকার,
কিন্তু সেটা চললো 40 বছর অবধি। তারপরে বাইরের চাপে ভেতরের চাপে সেটা ওই সেদিন আর সেটা আর থাকলো না। তারপরে আমাদের অনেক সুবিধা হয়ে গেল এইটি, কারণ ওটাই হচ্ছে র মেটেরিয়াল। তাছাড়া আমাদের প্রতি ওরা ভালো ব্যবহার করেনি, দুর্ব্যবহার করেছিল। আমরা বামফ্রন্ট সরকার বলে এইটা বিশেষ 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 ক্ষেত্রে হয়েছিল। তারপর লাইসেন্স প্রথা ছিল, এগুলোতে আমাদের সাহায্য হয়নি। যাই হোক, সেটা অনেক দিনকার কথা, কিন্তু পরে সেটা যখন চলে গেল আমাদের একটু সুবিধা হলো সেখানে। কিন্তু আমাদের প্রতি আমাদের তাড়াতে পারেনি, তার আবার কোনো উপায় ছিল না, কিন্তু আমাদের প্রতি ভালো ব্যবহার করেনি। এবং পরিকল্পনা কমিশনও ও 3-4টে রাজ্যে, এটা শুধু আমাদের বামফ্রন্ট না, এখানে তো কংগ্রেসেরও সরকার ছিল পূর্ব দিকে, কিন্তু তাদেরও খুব সুবিধা হয়নি, বিহার, ইউপি ইত্যাদি। কিন্তু সুবিধা হয়েছিল 3-4টে রাজ্যেরও দিয়ে, কর্ণাটকা, মহারাষ্ট্র ইত্যাদি, তারপরে তামিলনাড়ু, এরকম কতগুলো সরকারের সুবিধা হয়েছিল। তারপরে আমরা 77-এর সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে এই যে আমরা কাজ করলাম, এবং তারপরে আমরা শুধু মুক্তি দেয়া না, যারা জেলে ছিল তাদের, আমাদের এটাও আমরা করলাম যে বলেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা পঞ্চায়েত করব, ভূমি সংস্কার করব। ভূমি সংস্কার করে 13 লাখ একর জমি আমরা বিলি করেছিলাম। তার উপর দাঁড়িয়ে আমরা কৃষকদের স্বার্থ, ক্ষেত মজুরদের স্বার্থ এবং সবাই স্বার্থ আমরা সেখানে দেখেছিলাম। এবং এটাই আমাদের, 70% মানুষ গ্রামের দিকে বাস করে, এটা আমাদের খুব সুবিধে করে দিয়েছিল। এবং মানুষের সমর্থন সহযোগিতা আমরা পেয়েছিলাম, মানুষের চেতনাও এতে অনেক বেড়েছিল। এবং মহিলাদের জন্য সংরক্ষণও আমরা রেখেছিলাম সেই আইনে, যেটা পরে রাজীব গান্ধী আর কেন্দ্রীয়ভাবে একটা আইন করলো। এটা আগে প্রদেশের আইন করার কথা, রাজ্যের আইন করার কথা। উনি বললেন আমাকে যে আমার সরকারও তো করছে না, কাজে আমি বাধ্যতামূলক করব একটা আইন করে, দিল্লিতে একটা আইন করে। তা যাই হোক, এইভাবে আমরা আমাদের কর্মসূচি যা মানুষের কাছে রেখেছি, আমরা সেগুলো রূপায়িত করতে চেষ্টা করেছি। আর যেখানে আমরা পারিনি, আমাদের ব্যর্থতাও আছে কিছু, সেগুলো আমরা মানুষকে বলেছি। আমরা কিছু লুকিয়ে রাখিনি যে কেন পারছি না, কোথায় আমাদের দোষ, কোথায় কেন্দ্রের দোষ, এইসব আমরা মানুষের কাছে আমরা বলেছি। এবং আমরা যখন আসি তখন তো ওই যাকে বলে লোডশেডিং চলছে, অন্ধকার, আমাদের বিদ্যুৎ নেই ইত্যাদি। এবং আমার মনে আছে যে 67 সালে যখন আমরা সরকারে আসি, তখনই একটা আমি চিঠি লিখেছিলাম ইন্দিরা গান্ধীকে যে আমাদের বিদ্যুৎ এখানে নেই, এখানে কি করে কলকারখানা হবে, কি করে আমাদের অগ্রগতি হবে, আমরা গ্রামে বিদ্যুৎ দিতে চাই, এসব বলেছিলাম। তা উনি আমাকে চিঠি লিখলেন যে না, আমার অফিসাররা বলছেন যে আপনাদের এর পরের 5 বছরের মধ্যে আপনাদের আর বিদ্যুতের দরকার হবে না, আর যদি দরকার হয় আমি দেব। কোত্থেকে দেবেন কে জানে, তখনও গ্রিডগুলো হয়নি, সব আমরা দেব। যাই হোক, পরে আমরা প্রথম খুব নজর দিলাম ওই বিদ্যুতের দিকে, এবং আমরা বক্রেশ্বর আমাদেরই করবার, ওই একটা দৃষ্টান্ত আর কি, বক্রেশ্বর আমাদেরই করবার কথা। তারপরে রাজীব গান্ধী বলল তাহলে আমরা বাইরের কত দেশের সঙ্গে আলোচনা করি, তারপরে আপনারা করবেন। তা আমরা, আশ্চর্য ব্যাপার হলো যে 1 বছর আলোচনার পর রাজীব গান্ধী বললেন যে সোভিয়েটের সঙ্গে আমরা করব। আর অন্য জাপানিরা ছিল, অন্যরা ছিল, উনি বললেন যে সোভিয়েটের সঙ্গে করব। আমি বললাম ঠিক আছে, তা করবো মানে কি, আমি করব তো, কারণ আমি যদি না করি, আমরা যদি না করি, তাহলে তো আপনারা এর একটা অনেকটা অংশ নিয়ে যাবে, আপনাদের আওতায় চলে যাবে। তাই যাই হোক, তারপরে আমি বললাম আমার দরকার নেই, আপনার কোনো সাহায্য দরকার নেই, আমি বক্রেশ্বর করব। এই বলে ওটা একটা দৃষ্টান্ত আমরা ভারতবর্ষের সামনে রাখলাম যে সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে আমরা বক্রেশ্বরের মতন একটা প্রকল্প আমরা তৈরি করলাম, যেখানে ছাত্ররা সাহায্য করলো তাদের রক্ত দিয়ে, সাধারণ মানুষ সাহায্য করলো, নানাভাবে আমরা সাহায্য পেলাম, এবং সেখানে চমৎকার আমাদের হলো, এবং জাপানিরাও সাহায্য করেছিল। সেখানে আমরা তৈরি করলাম আরও 2-3টে এরকম করলাম প্রকল্প।
এটা আমার খুবই ভালো লাগছে, কারণ বহুগুণা তখন মন্ত্রী ছিলেন বিদ্যুতের, আমি তাকে এনেছিলাম, আমি নিয়ে গিয়েছিলাম জাহাজ করে ওই যেখানে ওটা হবে সেটা দেখবার জন্য। আর ওর সঙ্গে যে অফিসাররা ছিলেন, আমরা যখন চা খাচ্ছি জাহাজে, তখনই তারা বলছেন যে এখানে হবে না বিদ্যুৎ, এখানে ওইভাবে ওই পেট্রোকেমিক্যাল বিদ্যুৎ, পেট্রোকেমিক্যাল এখানে করা উচিত না। তারপরে বহুগুণা বললেন যে উনি তো আপনাদের কাছে পয়সা চাইছেন আমাদের কাছে, উনি অনুমতি চাচ্ছেন, আমাদের অনুমতি ছাড়া তো করা যায় না, অনুমতি চাচ্ছেন যে পেট্রোকেমিক্যাল করবেন। তো উনি হিসেব করে দেখুন না করতে পারেন কি পারেন না, সে টাকা পয়সার কথা পরে হবে। তা এইটা আমার মনে আছে যখন নদীতে আমরা যাচ্ছিলাম। যাই হোক, তারপরে 11 বছর আমার অপেক্ষা করতে হয়েছে। তারপরে রাজীব গান্ধী সরকারে আসবার পর সে বুঝে গেল যে তখন নির্বাচন আসছে, আর 3 দিন বাকি নির্বাচন ঘোষণা করবার। আমি তখন বুঝিনি, আমি তখন দিল্লিতে ছিলাম কোনো একটা কাজে। উনি আমার কাছে একজন মন্ত্রীকে পাঠালেন যে এটা খুব ঠিক হয়নি, আপনি অন্যায় হয়েছে, আপনি আমার সঙ্গে চলুন, আমরা সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করব হলদিয়াতে, এটা না দেয়া আপনাদের এটা অন্যায় হয়েছে। তারপরে আমরা দুজন গিয়ে, আরেকজন প্রাইভেট লোকও ছিল, আমরা গিয়ে সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। তারপরে অনেক দিন চলে গেল, 11 বছর আমার লেগেছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, আমি সম্প্রতি খবর পেলাম যে খুবই ভালো জিনিসপত্র পাওয়া গেছে ওখানে, র মেটেরিয়াল, কাঁচামাল, এবং তা দিয়ে আমাদের সমস্ত ইস্টার্ন রিজিয়ন বাইরেও আমরা পাঠাচ্ছি। এবং আমাদের এখানে ডাউনস্ট্রিম, মানে ওখানে তো বেশি লোক চাকরি করে না, হয়তো 700-800 লোক চাকরি করে কারখানাটায়, ছোট ছোট বিভিন্ন জেলায় হয়েছে। সেখানে সব শুদ্ধ আমি শুনছি এখন প্রায় 70,000 ছেলে মেয়ে কাজ করছে। এইটা একটা খুব বড় জিনিস। আমাদের প্রতি ওরা ভালো ব্যবহার করেনি, এবং যেটা করা উচিত না, যে কেন্দ্র রাজ্য সম্পর্কে যে সবাইকে এক চোখে দেখা উচিত, সেটা ওরা দেখেননি। এবং খুব ওরা ইচ্ছাকৃতভাবে আমাদের সরকার যাতে কাজ না করতে পারে সেই সমস্ত নানা রকম জিনিস তারা করেছে। এই অসুবিধার মধ্যে দিয়েই এটাই হচ্ছে, আমি বলি অনেক মিটিংয়ে, যে এই সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে আমরা যে করতে পারলাম, দিল্লিতে বেশিরভাগ সময় আমাদের বিরুদ্ধে সরকার, এটা একটা রেকর্ড, এটা একটা দৃষ্টান্ত। এবং সংসদীয় গণতন্ত্রে এইরকম সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে কোথাও হয়। আমি যখন আসি বিধাননগরে, তখন অনেক জমি পড়েছিল, কিছু জমিতে ইলেকট্রনিক্স হয়েছিল, তো ওদের কংগ্রেসের আমলে 2-1টা হয়েছিল, বিশেষ কিছু না। তারপরে আমি ইন্দিরা গান্ধীকে বললাম যে আপনি তো, আমি শুনছি যে অনেক টাকা বরাদ্দ করছেন এই আমাদের প্রতিরক্ষা বিভাগ থেকে, ডিফেন্স থেকে, ইলেকট্রনিক্সের জন্য, আপনার এটা দরকার আছে। তা আমি জমি দেবো, আমার জমি পড়ে আছে, আপনি আমাদের কলকাতায় আসুন, এই বিধান ডায়েটে তৈরি করেছিলেন, এই বিধাননগরে আসুন, সল্টলেকে আসুন। উনি 1 বছর আমাকে অপেক্ষা করালেন, অফিসারদের একটা কমিটি করলেন, সেখানে আলোচনা হলো, এবং 1 বছর পর উনি আমাকে ডেকে বললেন দিল্লিতে যে এটা আমি পারছি না দিতে আপনাকে। আমি বললাম কেন? তো বলছেন যে দেখুন, এই সমস্ত অফিসাররা এক হয়ে বলছে যে এটা কখনোই আমাদের এই বিশেষ করে প্রতিরক্ষা বিভাগ থেকে, ডিফেন্স থেকে আমাদের এখানে করা উচিত না, পয়সা দিয়ে করা উচিত না। কারণ তাহলে কেন? লেখা আছে যে এটা হচ্ছে বর্ডার স্টেট, বাংলাদেশের পাশে। আমি তো অবাক, আমি বললাম আপনি এইসব কথা মানছেন নাকি আপনি? উনি বললেন না মানছি না, কিন্তু ওরা সব যদি এক হয়ে বলে তা আমি কি করতে পারি বলুন। আমি বললাম আপনি যেখানে এখন করছেন তো কতগুলো জায়গায়, উত্তর ভারতে অন্য জায়গায় করছেন, ইলেকট্রনিক্স দরকার আছে আপনার, কিন্তু আমাদের যদি যুদ্ধ হয় সে তো বাংলাদেশের সঙ্গে হবে না, হলে পাকিস্তানের সঙ্গে হতে পারে। তা ওদের F-16 দিয়েছে আমেরিকা, তো বমগুলো তো প্রথম ওইখানে পড়বে, আমরা তো অনেক দূরে। উনি বলেছে আপনি যাই বলুন, আমি পারলাম না আপনাকে দিতে। তারপরে আমি এখানে আরও 300 একর জমি এখানে দিয়েছিলাম, যেখানে এখন তো এখানে প্রাণের চাঞ্চল্য, এখন এখানে 24,000 ছেলে মেয়ে
বা তারও বেশি বোধহয় এখানে কাজ করছে এখন। আমি রাজ্যপাল অনেককে দেখেছি, একমাত্র হচ্ছে যাকে ইন্দিরা গান্ধী পাঠিয়েছিলেন, কি নামটা তার, খালি ওই লোকটি যার নামই আমি ভুলে যাচ্ছি, তারপরে যাকে পাঠালো সে আমাদের বরখাস্ত করে দিল হঠাৎ। সে তার সঙ্গে হলো কি, সে বললো আপনারা মাইনরিটি হয়ে গেছে। আমি বললাম সেটা আপনি বুঝলেন কি করে, সেটা তো অ্যাসেম্বলিতে ভোট হয়ে বোঝা যাবে। তারপরে আমরা একটা দিন স্থির করলাম, অজয় মুখার্জি তখন ছিল, আমরা একটা দিন স্থির করলাম যে অ্যাসেম্বলি সেশন আমরা ডাকবো। উনি বললেন না, অত দেরি করতে, বোধহয় 3 উইক সময় নিয়েছিলাম, দেরি করে চলবে না, এক্ষুনি ডাকতে হবে। তারপরে তিনি, আমরা বললাম না, আপনি আপনার কথায় আমরা চলবো না, আপনি আমাদের কথা চলবেন, নিয়ম কি। যাই করো, কিছু মানলেন না, একদিন সন্ধেবেলা আমাদের বরখাস্ত করে দিলেন এবং প্রেসিডেন্টস রুল হয়ে গেল এখানে। আমার যতদূর মনে পড়ে, আমাদের ডক্টর অশোক মিত্রর সঙ্গে, উনি ভালো মন্ত্রী ছিলেন আমাদের, কিন্তু ওর সঙ্গে একটা হলো, আমার যতদূর মনে আছে যে কলকাতার প্রিন্সিপালরা কলেজে যা মাইনে পায়, মফস্বল কলেজেও প্রিন্সিপালদের একই মাইনে হওয়া উচিত। এটার সঙ্গে উনি একমত হতে পারলেন না, আরও কি একটা গোলমাল হয়েছিল, মত পার্থক্য হয়েছিল। তারপরে উনি ছেড়ে দিলেন। আর ডক্টর সেন, তিনি তো বিদ্যুতের আমাদের মন্ত্রী ছিলেন, খুব ভালো মন্ত্রী ছিলেন এবং খুব কাজকর্ম করতেন, কিন্তু ওর সঙ্গেও মত পার্থক্য হলো। এবং এর দুঃখের বিষয়, এটা আমার বলতে হচ্ছে যে একজন কারা আমাদের বিরুদ্ধে একটা মামলা করলো সুপ্রিম কোর্টে, আমাদের বিরুদ্ধে, এবং সেই লোককে উনি সমর্থন করলেন। এই আমার এই ঘরে বসে আমি বললাম, এই তো আপনার সই করার দলিল, আপনি আমাদের বিরুদ্ধে যে করছে তাকে আপনি সমর্থন করছেন। তিনি কিছু বলতে পারলেন না, তারপরে তিনি চলে গেলেন আমাদের ছেড়ে। বুদ্ধদেবের সঙ্গে হয়েছিল অফিসারদের সঙ্গে ব্যবহার নিয়ে। একজন অফিসার আমাকে অভিযোগ করেছিল যে উনি গালাগাল দিয়েছেন, খারাপ ব্যবহার করেছেন ইত্যাদি। তা আমি বুদ্ধকে বলেছিলাম যে আমিও তো অফিসারদের বলেছি, তাদের যা মনে হয় মনে থাকে, কিছু যেন না লুকোয়, আমাদের খোলাখুলি বলে, কিন্তু শেষ তো আমরাই, অথরিটি আমরাই তো সিদ্ধান্ত নেব, ওরা তো সিদ্ধান্ত নেবে না। তা তুমি খারাপ ব্যবহার কেন করলে, এইটা বলেছিলাম। এইটা এখন লোক জেনে গেছে, তাই আমি বলছি আর কি। তারপরে উনি সেক্রেটারিয়েটে আলোচনা করলেন, আমরা বললাম যে না, তুমি এটা প্রত্যাহার করে নাও, তুমি যে চলে যাচ্ছ এটা আমরা চাই না, তবে তুমি বলো তুমি দুঃখিত, আমরা মিটিং ডাকছি আমাদের রাজ্য কমিটির। তো সেখানে আমরা মিটিংয়ে ও বললো যে আমি ভুল করেছি এটা। তারপরে ও খুবই ভালো, ও তো কলেজ আমল থেকে রাজনীতি করছে, কিন্তু এই একটাই জিনিস খারাপ হয়েছিল। তো সেসব তো পুরনো কথা, এখন তো ভালোই চালাচ্ছে। এটা তো দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা করেছি পার্টিতে, এবং আমরাও অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের একটা ধারণা ছিল যে একবার যদি সমাজবাদ প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা আর ভাঙবার কোনো কারণ থাকে না। অসুবিধে তাদের অনেক হতে পারে, কিন্তু ভাঙবার কোনো কারণ থাকে না। কিন্তু ওটা তো ভেতর থেকেই ভেঙে গেল। আমাদের ধারণা ছিল, ওদেরও ধারণা ছিল হয়তো আমেরিকা আক্রমণ করবে, এইসব করে যাতে সমাজতন্ত্র খতম হয়ে যায় সেই ব্যবস্থা করবে, কিন্তু তা না হয়ে ভেতর থেকেই ভেঙে গেল। কারণ সেখানে সব কথা আমি বলতে পারছি না, আমাদের দীর্ঘ একটা দলিল আছে, কিন্তু একটা কথা হচ্ছে যে পার্টি সর্বেসর্বা হয়ে গেল, পার্টি জনসাধারণের সঙ্গে থাকলো না, জনসাধারণের উপর লাঠি ঘোরালো। পার্টি যে জনসাধারণকে সেবা করবার কথা সেটা না করে উল্টোটা হয়ে গেল। এবং তাছাড়াও ওখানে, এটা আমি তো কয়েকবার গিয়েছি সোভিয়েত ইউনিয়ন থাকতে, আমি একটা লক্ষ্য করেছিলাম, তখন বুঝিনি এতটা, যে ওখানে রাজনীতি আলোচনা হয় না। ওখানকার মানুষ রাজনীতি আলোচনা, মার্ক্সবাদ লেনিনবাদ এইসব আলোচনা করছে না, ওদের অভিজ্ঞতা সম্বন্ধে আলোচনা করছে না, ওখানে ক্লাস হচ্ছে না, আগে যা হতো সমাজবাদী দেশে যা হওয়ার কথা সেটা করছে না। আমার একটু খারাপ লাগতো। এবং আমি একবার গিয়েছিলাম, ওদের যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঘোষিত হলো, তখন আমি একটা ওদের কোনো সি সাইডে, সমুদ্রের ধারে যাচ্ছিলাম জাহাজে, প্রায় 1500 লোক সেই জাহাজে। এবং আমার সঙ্গে যে
ইন্টারপ্রেটার ছিল, সে ইংরেজি বলে, অল্প বয়স। তাকে আমি বললাম, আচ্ছা আপনাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা এসব কাগজে বেরিয়েছে, তো আপনাদের এতগুলো লোক, এরা তো খালি সুইমিং পুলে চান করছে, নিজেদের মধ্যে নাচ গান করছে ইত্যাদি, এইসব কেউ তো কাগজ টাগজ দেখছে না, কি ব্যাপার? ওরা বললো না, ওরা ছুটি, ও যা বললো আর কি, ওরা ছুটিতে যাচ্ছে, ও ছুটি থেকে এসে ওরা তারপরে দেখবে যে এতে লাভ হলো না লোকসান হলো না, কতটা কি ক্ষতি হলো। এরকম আমার খুব পছন্দ হলো না আর কি ওইটা। না, যখন 12 পার্টির এরকম হলো, ওরা সব এক হলেন সরকার করবেন বলে, আর কংগ্রেস বললো তারা সমর্থন করবে, তা না হলে বিজেপি ইত্যাদিও তারা এসে যাবে। তা তখন আমরা বললাম ওদের 12 পার্টিকে যে নির্বাচনের সময় আমরা তো বলিনি যে, আমরা বলেছি সরকার করতে সাহায্য করব, কংগ্রেস বিরোধী সরকার করতে বা আমাদের সরকার করতে সাহায্য করব সবাই মিলে, কিন্তু আমরা সরকারে ঢুকবো এটা বলিনি আমরা নির্বাচনের সময়। তাহলে আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং ডাকতে হবে। তবে আমি আর সুরজিৎ একমত ছিলাম যে আমাদের যোগ দেওয়া উচিত ছিল, সেটা লোকে জেনে গেছে তাই বলছি আমি। কিন্তু আমরা 8-9 ভোটে হেরে গেলাম। কেন্দ্রীয় কমিটির সভা ডাকলাম, ওরা বসে থাকলো, ওই 12টা দল। তারপরে আমরা ওদের গিয়ে রিপোর্ট করলাম যে এখন রাষ্ট্রপতি বসে আছে, এক্ষুনি যেতে হবে তার কাছে। তো ওরা বললেন না, আমাদের অনুরোধ আরেকবার জানান কেন্দ্রীয় কমিটিকে যে আমরা কাউকে পাচ্ছি না, কারণ আপনিও অভ্যস্ত যুক্তফ্রন্ট চালিয়ে, বামফ্রন্ট চালিয়ে ইত্যাদি। তারপরে আমরা আবার মিটিং ডাকলাম। তা তখন মিটিংয়ে সেই একই রেজাল্ট, এই 2-1টা এদিক ওদিক হলো, ওই আমরা হেরে গেলাম। তখন ঠিক হলো যে আমরা ওদের কোর কমিটি, ওদের কোঅর্ডিনেশন কমিটি, এতে আমরা থাকবো, কিন্তু সরকারে যোগ দেবো না। কিন্তু সিপিআই যোগ দিয়েছিল, কিন্তু সেটা 2 বছর পর ভেঙে গেল। কংগ্রেসের জন্য ভাঙলো, কংগ্রেস প্রত্যাহার করে নিল তাদের সমর্থন। আমি তাই মনে করি, আমার পার্টি সংখ্যাগরিষ্ঠতা মনে করেন আমাদের অনেক অগ্রগতি হতো। আমরা তো কংগ্রেসের উপর নির্ভরশীল ছিলাম। এখন ওরা তো দায়িত্ব জ্ঞানহীন, কাজ পরেও করতো, ওরা ওরকমই করতো। কিন্তু আমরা যদি 2 বছর 3 বছরও থাকতে পারতাম, 2-3টে যদি আমরা কর্মসূচি ওখানে রাখতে পারতাম লোকসভায়, রাজ্যসভায়, তাহলে আমাদের পার্টির আমার ধারণা, যারা আমরা সংখ্যার লঘু, যে আমাদের পার্টির অনেক অগ্রগতি হতো। অনেকে আমাদের নাম জানেই না অনেক জায়গায়, সেখানে আমাদের নাম জানতো, আমাদের কথা কি তারা বুঝতে পারতো। এবং আমার এখনো ধারণা, আমি সেখানে হিস্টোরিক ব্লান্ডার বলেছিলাম, যে ইতিহাস এইরকম সুযোগ দেয় না। তো যাই হোক, সে তো অনেক ইতিহাস হয়ে গেছে। এখন এটা আছে যে আমরা সরকারে যোগ দেব যদি আমরা সরকারকে দিয়ে কিছু করাতে পারি, প্রভাব বিস্তার করতে পারি, এইটি ওর মধ্যে। আর আমরা সব কিছু করতে পারবো না, মানুষকে খোলাখুলি বলবো যে আমরা কিছু আমূল পরিবর্তন আনতে পারবো না, কিন্তু কিছু কংগ্রেস যা করেছে তার থেকে অনেক ভালো কাজ আমরা করতে পারবো মানুষের জন্য। এইটাই সেখানে আমাদের ছিল। তো সেইখানেই আমাদের যারা সংখ্যালঘু, তাদের কথা ছিল যে সরকারে ঢুকলে ভেতর থেকে অনেক চাপ দেওয়া যায় এবং মানুষের জন্য সেই যে সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে যেটুকু করার, অনেক বেশি আমরা করতে পারবো। যাই হোক, সংখ্যাগরিষ্ঠ যারা, সে কথা তো আমাদের পার্টির কর্মসূচিতে আছে, আমাদের পার্টির কনস্টিটিউশনে আছে যে আমাদের মানতে হবে, সেটা আমরা মানলাম। আরেকবার এরকম হয়েছিল, তখন আমরা বললাম যে একমাত্র যে দল হচ্ছে কংগ্রেস, যে সাম্প্রদায়িক না। কিন্তু কংগ্রেসের অর্থনীতি ইত্যাদির সঙ্গে আমাদের অনেক পার্থক্য আছে, কিন্তু তারা সাম্প্রদায়িক না। কাজেই কংগ্রেসকে আমরা বললাম আপনারা সরকার করুন, আমরা সমর্থন করব, তাহলে বিজেপি চলে যাবে। তা কংগ্রেস আবার ভুল করলো, আমাদের এসে ওরা বললেন, ওদের নেতারা, যে নেতাদের নাম করছি না, 2-3 জন এলেন, ওরা এসে বললেন যে আমাদের ওয়ার্কিং কমিটি ঠিক করেছে যে আমরা একাই সরকার করব, আমরা যুক্ত সরকার করব না। আমি বললাম, কী করে করবেন, আপনাদের তো সংখ্যাই নেই, তো পড়ে যাবে সরকার। কিন্তু ওরা বলল না, এটি আমাদের সিদ্ধান্ত। তারপরে তখন জয়ললিতাও আমাদের সঙ্গে ছিলেন। তারপরে আমরা মুলায়ম সিংয়ের বাড়িতে আমাদের মিটিং হলো। তারপরে মুলায়ম সিং আমার বলল যে কংগ্রেস কো কবি নেই সমর্থন করেंगे,
তা আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে তাহলে তুমি ভোট দিলে কেন বিজেপির বিরুদ্ধে? এখন তো তোমরা যদি কেউ সরকার করতে না পারো তাহলে ওদেরই তো রাজনৈতিক জয় হবে। ওরা মানুষকে বলবে দেখো আমাদের ফেলে দিল এক ভোটে, অর্থাৎ সরকার করতে পারলো না। এর কোনো জবাব পেলাম না। ও বললো যে মানে ইউ আর দি অল্টারনেটিভ, আপনি হচ্ছেন বিকল্প। আবার সেই একই কথা যে আপনি আপনার পার্টি যোগ দেবে, আমরা সবাই মিলে আপনাকে প্রধানমন্ত্রী করব। তা আমি বললাম যে এটা তো হবে না, আমি জানি। ওর নেতারা এসে আমাকে বলে গেছে আমার বাড়িতে ওরা একাই করবে, কংগ্রেসের নেতারা। তো যাই হোক, ওরা তখন ওরা বলল তাহলে সোনিয়ার কাছে আমরা যাই। তাহলে জয়ললিতা আর লালু তারা সোনিয়ার কাছে গেল। সোনিয়া ওদের একই কথা বললেন যে আমার ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা একাই করব, ভুল সিদ্ধান্ত। আমি চুপ করে থাকলাম। আমি বললাম আমার শরীর ভালো না, কিন্তু আমি কিছু বলবো না, কারণ লোকে বলবে যে আমি দায়িত্ব নিলাম না। আমি চুপ করে থাকবো, কিন্তু হবে না, আমি জানি। হলো না। আমরা প্রেসিডেন্টের কাছে ওরা গেলেন, তারপরে আমরা গেলাম, গিয়ে বললাম যে হলো না। আবার বিজেপি ফিরে এলো, তারপরে 6 বছর চালালো। হ্যাঁ, আমাদের যেমন আমাদের এখানে শক্তি বেড়েছে, পশ্চিমবাংলায়, ত্রিপুরায়, আমরা আগের বিধানসভা নির্বাচনে কেরালায় হেরে গিয়েছিলাম। ওরই শক্তি আমাদের আছে। সব থেকে বেশি সদস্য সংখ্যা হচ্ছে কেরালায়। ওদের কিছু সমস্যা আছে, সে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এটাই দুঃখের বিষয়। এটা আমরা এবার আমাদের পার্টি কংগ্রেসে আলোচনা করেছি যে অন্য জায়গায় আমাদের অগ্রগতি হলো না কেন, বরং যেখানে যে যতটুকু ছিল খানিকটা কমে গেল। আবার তামিলনাড়ুতে আর ইয়েতে অন্ধ্রতে কংগ্রেসের সমর্থন পাওয়াতে আমরা সেখানে আসন পেলাম 2টো করে। তা এইরকম অবস্থা কেন? এই আমাদের সব রিপোর্ট ওরা দিল বিভিন্ন প্রদেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে, এবং তারপরে সেগুলোর মধ্যে আমি অত ডিটেইলে যেতে পারছি না। সেখানে আমাদের ঠিক হলো যে কিভাবে আমাদের অগ্রগতি হবে। এমন একটা অদ্ভুত পরিস্থিতি রাজনৈতিক, যেখানে কংগ্রেস পরিচালিত সরকার আমাদের উপর নির্ভরশীল, আর আমরা বামপন্থীরা আবার ওদের ওপর নির্ভরশীল। তবে আমরা ওদের বলেছি যে 2টো কমিটি করুন, আপনাদের একটা কংগ্রেস আর আপনাদের যারা সঙ্গে আছেন তাদের কমিটি, আর একটা আমাদের বামপন্থী 4টে দলের কমিটি। এই কমিটি যেন মিটিং করে যতটা পারা যায় আমরা একমত হতে পারি, এটা চেষ্টা করুন। আর যেখানে একমত হবে না, আমরা যেহেতু যোগ দিইনি সরকারে, সেই জন্য এবারও আমার ইচ্ছে ছিল, আর 2-1জনের ইচ্ছে ছিল যে ঢোকা সরকারে, কিন্তু সেটাও এবার হলো না। তো যাই হোক, এবার কম, এবার সেইভাবে ভোট হয়নি। তা যাই হোক, ভোট দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ দেখলাম আমি তো প্রিজাইড করছিলাম, সভাপতিত্ব ছিলাম, যে বেশিরভাগই তারা বলছে যে না, যাওয়া উচিত না। তবে 2টো কমিটি করা উচিত, ওদের একটা কমিটি, আমাদের একটা কমিটি, এবং তাদের অনবরত প্রতিনিয়ত মিটিং করা উচিত, যাতে আমাদের পার্থক্য যেগুলো আছে সেগুলো আমরা মিলেমিশে কাজ করতে পারি, সেগুলো পার্থক্যগুলো হটিয়ে। তা সেইটা কিছু কিছু হচ্ছে। এই তো 1 বছর হয়ে গেল প্রায়। তা এখন কিছু কিছু হয়েছে, কিছু কিছু আবার আমাদের আপত্তি আছে, ওই ব্যাংক, ইন্স্যুরেন্স ইত্যাদি, তারপরে এফডিআই, ওই বিদেশিদের বেশি বেশি তাদের হাতে দেয়া। তারা আসুক, আমরা আমাদের পশ্চিমবাংলাও তো তাদের আনছি আমরা, কিন্তু আমরা বলছি যে উভয়ের যাতে স্বার্থ রক্ষিত হয় সেই রকম করতে হবে। কিন্তু 2-4 জায়গায় ওরা তা করছে না। বিশেষ করে আমরা বলছি যেটা ডিফেন্স, প্রতিরক্ষা বিভাগ, সেইখানেও ওরা ওদের আনছে খানিকটা করে, পরিকল্পনা ওদের আছে, যেটা আমরা বিরোধিতা করছি। ইন্স্যুরেন্সে আমরা বিরোধিতা করছি, ব্যাংকে বিরোধিতা করছি। আমরা বলছি এগুলো ইন্দিরা গান্ধী জাতীয়করণ করেছিল, এগুলো কেন এইভাবে আমরা অন্য পথে আমরা যাব। এইসব আলোচনা হচ্ছে, কিছু ওরা মানছে, কিছু মানছে না। দেখা যাক এখন কি হয়। আর তবে এটা ঠিক যে আমাদের পার্টির মধ্যে, এটা আমরা খোলাখুলি বলেছি, যে 2-3 বছর 4 বছর ঠিক লেখাপড়া যেইভাবে করা দরকার, এই আমাদের সোভিয়েত থেকে শিক্ষা নিতে হবে। সেইভাবে আমাদের আগের ক্লাস হতো, আমাদের মাস্টার তৈরি হতো, আমাদের ছাত্ররা আসতো, জেলায় জেলায় হতো, এইটা দিল্লিতে হতো, হিন্দিতে, ইংরেজিতে। এগুলো আমাদের অনেকদিন প্রায় উঠে গেছে। এটা খুব দুর্ভাগ্যের কথা, কিন্তু আবার আমরা এটা শুরু করেছি এবং আশা করি যে সাফল্যের দিকে আমরা যাব।
কিছু দু পাঁচটা ঢুকেছে, কিন্তু পার্থক্য হচ্ছে যে আমাদের লোকরা ধরা পড়লে, এখন আমরা তো ওপর থেকে ধরতে পারি না, কি করছে আমরা কি করে জানবো নিচের থেকে। তো নিচের লোকদের আমরা বলেছি, সাংগঠনিক আর মিটিংও সেদিন হয়ে গেছে, আমরা বলেছি যে এসব খুঁজে বার করবে, এদের রাখবে না পার্টিতে এবং সাজা দেবে। তারপর তো আমাদের কাছে আসবেই, তখন আমরা দেখবো ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে। কিন্তু সেটা খুবই কম। কিন্তু অন্য পার্টি, কংগ্রেসে তো যারা দুর্নীতিগ্রস্ত তারা নেতা হয়ে যায়। আমার এখানে সেই অবস্থা এখনো হয়নি সৌভাগ্যবশত, আশা করি হবেও না। আমি তো আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কমরেডরা পিবি তারা বললেন যে না, আপনি করবেন না। ওদের ভয় হলো যে এখানে হয়তো কিছু গোলমাল টোলমাল হবে। আমি ওদের বললাম কোনো গোলমাল হবে না, আমাদের পার্টি ঠিক আছে। এবং আমরা, সুরজিৎ ছিল আমাদের সাধারণ সম্পাদক, তারপরে এখানে বসেই আমরা ঠিক করলাম আমরা দুজনে যে তাহলে এক কাজ করি, লোকের কাছে একটা বার্তা যাওয়া দরকার যে আমি আর ওইভাবে নেই, যে মুখ্যমন্ত্রী হবার মতন অবস্থার মধ্যে নেই, আমার শরীর খারাপ। আমরা একবেলা করে, আমি 3 মাস প্রায় একবেলা করে অফিসে যাচ্ছিলাম, এটা আমার ভালো লাগছিল। আমরা বললাম এক কাজ করি, আমরা একটা পোস্ট তৈরি করি, উপ মুখ্যমন্ত্রী। তা লোকে বুঝে গেল যে এরপরে আমি দাঁড়াচ্ছি না, ওই মুখ্যমন্ত্রী হবে। তা এইটা, কিন্তু এটা করতে ওরা একটু দেরি করে ফেললো, আরও 6 মাস আগে করা উচিত ছিল। কিন্তু আমাকে ওরা একটু ভয় পেয়ে গেল যে কি হবে না হবে। তো এখানে ভালোভাবেই হয়েছে, কোনো উদ্যোগে গ্রহণ করেছে পার্টি, গ্রহণ করেছে সাধারণ মানুষ, যদ্দূর আমি দেখছি আর কি। তবে আত্মসন্তুষ্টির জায়গা নেই। এই এখন 80টা না কটা পৌরসভা নির্বাচন হবে, এখন এইখানে আত্মসন্তুষ্টি হলে মারা পড়বো আমরা। পশ্চিম বাংলার মানুষের মঙ্গল হোক, এইটাই আমি চাই।